এভারেস্টটা একটা কমার্শিয়াল প্লেস, জাস্ট এভারেস্ট থেকে যা ইনকাম আসে সেটা আমাদের এই রাজ্যটা ততটা ইনকাম করতে পারবে না। আমি বেরিয়েছিলাম 6,000 টাকা নিয়ে, ক্যাশ 6,000 টাকা নিয়ে আমার যাওয়া কলকাতা থেকে কন্যাকুমারী থেকে চণ্ডীগড় পর্যন্ত আমার 6,000 টাকার মধ্যে থেকে 4,000 টাকা শেষ। লে থেকে খারদুংলা থেকে নামার পথে স্নোফল হয় না, রাস্তা সাইডে পড়েছিল, তো ওটাতে স্লিপ করে আমি ডান দিকে না পড়ে বা দিকে কোনো মতে নিয়ে পড়ে গেছি। যদি ডান দিকে পড়তাম তাহলে নিচে পড়তাম, মানে খাই। ওই জহর টাঙ্গাল দিয়ে যেতে গেলে 17 কিলোমিটার আমাকে এক্সট্রা ঘুরে যেতে হবে আপ রোড। গেলাম, ওখানে আমাকে 3টে জায়গায় ইন্ডিয়ান আর্মি আমাকে আটকেছে, এবং লাস্ট যে জায়গাটায় আমি আটকেছি ওখানে আমাকে 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে। আমি অনেক জায়গায় বললাম যে ভাইয়া এই পানি কা বোতল দো না, ওরা পাত্তাই দিল না আমাকে। ওরা টাকা দিয়ে আমি বললাম যে পানি কা বোতল দো না, দিলই না আমাকে। মানে ওরা হিন্দিতে ওদের কি আছে আমি জানি না, এতটা চিড়ে যায় ওরা, এতটা রেগে যায়। নমস্কার, নাথ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আর এই মুহূর্তে আমার স্টুডিওতে যিনি বসে রয়েছেন তিনি হলেন ত্রিপুরার সোনার ছেলে বাপি দেবনাথ। বাকি পরিচয়টা বাপিদার কাছ থেকে সরাসরি শুনবো। প্রথমেই তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার, কেমন আছো? আমি সবসময় বরাবর যেটা মানি, বিন্দাস আছি আর ঠিকঠাক। ওকে, তো তোমার যে নামের একটা গল্প আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, তোমার এমনিতে নাম হচ্ছে বাপি দেবনাথ, আর তোমার সাইক্লিং এর ব্যাপারে তুমি বললে যে তুমি একটা নীল নাম, একটা অন্য নাম নিয়ে ব্যবহার করছো। এটার পেছনের গল্পটা কি একটু শুনি। সেরকম কোনো কিছু নয়, বিশেষত সাইক্লিংটা তো আমি করছি বহু বছর যাবত, কিন্তু তার আগে থেকে আমার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ক্যামেরার পেছনে থাকতে বেশি পছন্দ করি। তো যখন মুম্বাইয়ে থাকাকালীন সেখানে কাজকর্ম করতাম, তো কোনো একদিন আমার বন্ধু বান্ধবদের সাথে যখন আড্ডা মারছিলাম, হঠাৎ করেই একটা শব্দ শুনলাম, নীল। ওকে, তো আমিও সেটা নিয়ে খুব একটা গায়ে মাখিনি, কারণ ব্যাপারটা হচ্ছে শিবাকে প্রচন্ড মানি। শিবা বলতে আমাদের মহাদেবকে অনেক মানি। আর আমার জীবনের অনেকটাই গ্রাফ যদি আমি ধরি, সেটার মধ্যে অনেকগুলো আপ অ্যান্ড ডাউনস আছে। আর আমি প্রত্যেকটা মুহূর্তে বা প্রত্যেকটা মোমেন্টের মধ্যে আমার এরকম কিছু সিচুয়েশনের মাঝখান থেকে যেতে হয়েছে যেগুলো অনেকটাই কঠিন। আমি মনে করি যে আমি যেই ধরনের সিচুয়েশন বা যেই ধরনের পরিস্থিতির মাঝখান থেকে গেলাম, সেই ধরনের পরিস্থিতি যেন কারোর না হয়। তো ওরা যখন এই জিনিসটা শুনলো তখন হঠাৎ করে বললো যে তু তো ভাই নীল হে। তো হঠাৎ করে বললাম ভাই नील है मतलब समझा नहीं। बोला नहीं, तो भगवान शिव ने जैसे सब विष को अपने अंदर समा लिया, तू भी तो ऐसा ही कुछ कर रहा है। हम लोग आज से तुझे नील बोलते हैं, नील बाबा। मतलब এটা একটা জোকি বা একটা জাস্ট একটা মজার ছলে বলা হয়েছিল যে নীল বাবা। তখন চুলগুলো অনেক লম্বা ছিল, মানে যখন চুলগুলো ছাড়তাম পুরো একটা অন্যরকম রূপ চলে আসতো, দাড়ি ফাড়ি অনেকগুলো বড়, মানে অনেকটাই লম্বা ছিল। তো যার কারণে একটা মানে আঘোরি হয় না, ওই রকম টাইপের একটা লুকস চলে এসেছিল। তো ওই একটা মজার ছলে, এবং আমি মহাদেবকে খুব মানি। মানার কারণ হচ্ছে ওনার যেরকম একটা শান্ত রূপ আছে, ওনার সেরকম একটা তাণ্ডব রূপ আছে। আমি সবসময় ওনার তাণ্ডব রূপটাকে বিশ্বাস করি বিশেষ করে, কারণ নরম ভাবে থাকা মানেই যে তুমি খুব শান্ত, খুবই মসৃণ, সেরকম নয়। তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে তুমি তোমার রূপের যে আগুনের তেজটা সেটাও তুমি দেখাতে পারো, এবং তুমি যখন ওই মুহূর্তে চলে আসো তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের যতই খারাপ কিছু হোক না কেন তার বিরুদ্ধে লড়ো। তো ওই কারণে মহাদেবকে আমি মানি, এবং উনি এমন একজন ব্যক্তিত্ব বা এমন একজন আত্মা, বা উনি সৃষ্টির এমন একটা স্রষ্টা। উনি চাইলে সব তৈরি করতে পারে, চাইলে সব ধ্বংস করতে পারে। আর আমি এতটুকু জানি যে, আর এতটা বিশ্বাস করি, উনি চাইছেন বলে আমি কষ্টের মধ্যে আছি, উনি চাইছেন বলে আমি ভালোর মধ্যে আছি, আর উনি চাইছেন বলে আজকে আমি দাঁড়াতে পারছি। এবং প্রত্যেকটা জিনিস উনি তৈরি করে রেখেছেন, আমাকে সেটার মাঝখান দিয়ে যেতে হবে। উনাকে সেই কারণে ছোটবেলা থেকে খুব ভালো লাগতো। আর পিসির বাড়িতে খুব বড় করে শিব পূজা হয়, আনন্দনগরে আমার পিসির বাড়ি, তো আমি সবসময় যেতাম। তো তখন থেকে ওনার প্রতি একটা মায়া জন্মে যায় আমার। আচ্ছা, সেই থেকে বন্ধু বান্ধবদের সাথে যখন ওই গল্পগুলো হলো, একটা মজাক মস্তি হলো, তার পরের দিন থেকেই নীল বাবা করে নাম ছড়ালো। হঠাৎ করেই 1-2 মাস ধরে নীল বাবা ও লেখে আ, এ নীল বাবা লেন্স লেখে আ, এ নীল বাবা সামান লেখে আ, এটা চলতো। কারণ আমি তখনও এত বড় একটা মাপের কোনো কিছু হয়নি, জাস্ট একজন সাধারণ একটা ছোটখাটো একটা অ্যাসিস্ট্যান্ট ছিলাম, লাইটের স্ট্যান্ড ফ্যান নিয়ে দৌড়াদৌড়ি করতাম। কারণ মুম্বাইয়ের মতন জায়গাতে বা মুম্বাইয়ের একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে নিজেকে তৈরি করা
খুব চাপের। তোমার তো এই যে ধরো সাইকেল নিয়ে যাত্রাটা হিসেবেই আমরা তোমাদেরকে, যারা সমাজ মাধ্যমে তোমাকে চেনে, ওই রূপটাই তোমার সবাই জানে যে তুমি সাইকেল চালাও, বিভিন্ন রেকর্ড রয়েছে তোমার ঝুলিতে, ইতিমধ্যে 3টে রেকর্ড রয়েছে, এবং তোমার অনেক মিশন রয়েছে, ভিশন রয়েছে, এগেনস্ট সুইসাইড, এগেনস্ট ড্রাগ, তুমি প্রচারের কাজও করছো দীর্ঘ অনেক দিন ধরে। কিন্তু এই যে তার আগের যে যাত্রাপথের কথাটা বললে, যে লাইট হিসেবে, ক্যামেরা হিসেবে তোমার যে যাত্রা, ওইটা কিভাবে শুরু হয়েছিল, একটু যদি গল্পটা বলো। সেটা শুরু হয়েছিল কারণ আমার ছোটবেলা থেকে আমার একটা ঝোঁক ছিল ছবি আঁকার প্রতি। এখনো মনে আছে যে আমাদের যে মডেল স্ট্যান্ডের অপোজিট সাইডে পুকুর পাড়ে যে ক্লাবটা রয়েছে, সেই ক্লাবের মধ্যে একটা আর্ট স্কুল ছিল। বাবা আমাকে তখন, আমি ক্লাস 3-তে কি পড়ি, এখনো মনে আছে, জীবন কৃষ্ণ শীল স্যার, ওনার কাছে আমার হাতে ঘড়ি। কারণ বাবা সবসময় দেখতো যে আমি যখনই সময় পেতাম ডোনাল্ড ডাক, যেটা আমাদের মানে আমাদের 90s-এর যারা আছি তাদের একটা ফেভারিট একটা ক্যারেক্টার, মিকি মাউস, গুফি, প্লুটো, অ্যান্ড মোস্ট অফ আমার সব থেকে ফেভারিট হচ্ছে হিম্যান। ওই ছবিগুলো আমি আঁকতাম, বাট ওটা কিন্তু দেখে আঁকা নয়, আমি জাস্ট টিভিতে দেখতাম, মনে রাখতাম, এবং সেই জিনিসটাকে আমি কাগজে তুলতাম। আচ্ছা, তো সেখান থেকে আমার এটা তৈরি হয় যে ওটা তৈরি করা। এবং আমার বাবা যেহেতু একজন সিনিয়র জার্নালিস্ট, এবং বাবা একটা ক্যামেরা ছিল, ছোটোখাটো ইয়াশিকা ক্যামেরা। এখন বর্তমানে ইয়াশিকা, বর্তমান সময়ে যারা ক্যামেরা পার্সন রয়েছেন বা ফটোগ্রাফার রয়েছেন ওরা হয়তো জানবে, কিন্তু অনেকেই জানবেন না যে ইয়াশিকার তখন একটা রোল ক্যামেরা বেরোতো, 36 নেগেটিভ শট অ্যান্ড KB10, ওইসব ক্যামেরা ছিল। আমি না জানতাম না যে ছবিটা কি করে হয়। ওই আর্ট স্কুলে ভর্তি হওয়া, ছবি আঁকার একটা ঝোঁক, বাবার ক্যামেরার ছবি তোলা এবং ছবিগুলো দেখা, সেই থেকে আরেকটা ঝোঁক আসে কি, ওই ছবির জগৎ থেকেই বাবার ক্যামেরার প্রতি আমার একটা মায়া জন্মে যায়। তখন আমি মনে করলাম যে আমি যে ছবিটা আঁকছি সেটা আঁকা, কিন্তু বাস্তবের যে চিত্রটা আছে সেটা তো ক্যামেরাতে ধরা পড়ছে, আমি একবার দেখবো সেটা কি হয়। অনেক ছোট কালের কথা, ক্লাস 4 কি 5-এ পড়বো, পিসি বাড়িতে গেছি, বাবার ক্যামেরা নিয়ে গেছি, কাকা রোল কিনে দিয়েছিল পুরো বিয়ে বাড়ির ছবি তোলার জন্য, এবং আমি যেহেতু ক্যামেরাটা নিয়ে গেছি তো এটা আমিই চালাবো, এটা কন্ডিশন। তো সেরকম ভাবে ছবি তোলা হয়েছে, সব হয়েছে, সবকিছু ভালো ছিল, কিন্তু শেষটা এতটা খারাপ হবে সেটা আমি জানি না, এবং মানে উধুম মার যাকে বলে সেটাও খেতে হয়েছে। কিছু না, একটা ছোট্ট সাধারণ ব্যাপার যেটা আমি জানতাম না, এবং ওই বয়সে না জানারই কথা। আমাকে কাকা এসে বললো যে কতগুলো ছবি তুলে, আমি বললাম 30-40টা তুলে নিয়েছি। ভালো কথা, ঠিক আছে। আমি বললাম দেখবে বলে ক্যামেরার মানে পিছনে যে কভারটা থাকে খুলে দিয়ে পুরো রোলটা টেনে বার করে দিয়েছি। এটা তো আমি জানি না, কারণ যেটা ডার্ক রুমে গিয়ে ওটাকে ডেভেলপ করতে হয়, ওয়াশ করতে হয়, সেটা আমি জানি না। ওই দিন না সবার কাছ থেকে মানে এতটা ঝাড় খেয়েছি, পুরো স্মৃতিটাই নেই, মানে পুরো স্মৃতিটাই নেই, মানে ওটাকে তারপরে কোনো কিছু করেই আর রিকভারি করা যায় না, ওটা করা যাবে না। কারণ নেগেটিভের কি আছে, ওটা মানে যদি কোনো ধরনের কোনো আলো লাগে, নেগেটিভটাই নষ্ট হয়ে যায়, মানে রোলটাই নষ্ট হয়ে যায়। তো ওই জিনিসটা জানতাম না। এত কিছু মার ফার খেলাম, খাওয়ার পর এবার মাথায় ঢুকলো যে ছবি যেহেতু আঁকছি, আমি আবার ক্যামেরাটা নিয়েও ঘাটাঘাটি করব, কি করতে হয়। তখন আস্তে আস্তে যখন যেরকম ভাবে পেতাম বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে যদি কোনো ছোটোখাটো কিছু লেখা থাকতো সেটা আমি পড়ার চেষ্টা করতাম, যারা বড়রা থাকতো তাদের কাছে জিজ্ঞাসা করতাম যে কিভাবে জিনিসটা হচ্ছে। তখনকার সময় কি হতো, ম্যাগনেসিয়াম বা অন্যান্য জিনিস দিয়ে ওটা ফ্ল্যাশ করা হতো, তারপর পেন্সিল ব্যাটারি লাগিয়ে ফ্ল্যাশ লাগানো হতো, স্পিড 100 স্পিড 80 স্পিড নেগেটিভের এটা থাকতো। আজকের দিনে যেটা আইএসওতে আমরা জানি যে আইএসও বা অ্যাপারচার দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করা যায়, তখন রোলের একটা স্পিড ছিল। দিনের বেলা তুমি একটা রোল ইউজ করছো, রাতের বেলা তোমার সেম আরেকটা রোল, কিন্তু ওটার স্পিডটা আলাদা থাকবে, আচ্ছা, মানে যেটা লাইটটাকে কন্ট্রোল করছে। এবার সেরকম ভাবেই সেটা নিয়ে আমার চর্চা করা, আমার আর্ট নিয়ে চর্চা করা। একটা সময় যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার মা চলে যান বলতে আমি ক্লাস 8-এর এখনো মনে আছে ম্যাথমেটিক্স এক্সাম দিয়ে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর শুনতে পেলাম মা এখনো বাড়ি ফেরেননি। কারণটা কি? কারণটা হচ্ছে উনি এখন পর্যন্ত বাড়িতে আসেনি। আমরা ঠাকুরদার বাড়িতে শিফট হয়েছিলাম, মার কিছুটা প্রবলেম হয়েছিল মেন্টালি ভাবে, খুবই অসুস্থ হয়ে গেছিলেন। রাতের বেলা খবর পেলাম যে আমার জীবন থেকে ওই মানুষটা আর নেই। পরের দিন আমার হিস্ট্রি এক্সাম, আমার ছোট ভাই তখন খুবই ছোট, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার বাড়িতে গেলাম, মানে আমরা যেই বাড়িতে ভাড়া বাড়িতে থাকতাম
মার যেহেতু একটু সমস্যা হয়েছিল, যার কারণে ঠাকুরদার বাড়িতে আমরা শিফট হয়েছিলাম। বাবাকে আনা হলো, কিন্তু সেদিন রাত্রেবেলা আমি মাকে দেখতে পাইনি, আমাকে দেখতে দেওয়া হয়নি। পরের দিন যখন আমি গেলাম, আমি আমার স্কুলের সামনে দিয়ে যাচ্ছি, আর আমার ভাই আমাকে বলছে যে মা কোথায়। তা আমি বলছি মা আছে, দেখা করতে যাচ্ছি। আমি ক্লাস 8-এ পড়ি, বাট আমার এক্সপিরিয়েন্স এবং আমার ম্যাচুরিটি লেভেলটা তখন আস্তে আস্তে বাড়তে শুরু করলো। জীবনে প্রথমবার তখন বাবাকে কাঁদতে দেখলাম, অ্যান্ড আমি মনে করলাম যে আমার যে ইচ্ছেটা, সেই ক্যামেরা হাতে নেওয়ার পর, ছবির জগতের পর একটা নতুন স্বপ্ন তৈরি হয়েছিল যে আমি অ্যানিমেশন নিয়ে কাজ করব। অ্যানিমেশনটা তো এখন বর্তমানে এসছে, আমি কার্টুন নিয়ে কাজ করব। আচ্ছা আচ্ছা। কিন্তু ওই স্বপ্নটা ওখানেই সীমিত হয়ে গেছে, ওখানেই বন্ধ। তারপর যখন শ্মশানে গেলাম, গিয়ে যখন দেখলাম যে ভাই মার পাশে বসে আছে এবং বলছে মা ওঠো, মা উঠছে না, কিন্তু সেটা কোনোদিন সম্ভব নয়। যে মানুষটা যায় সেই মানুষটা কোনোদিন উঠে আসবে না। আমিও সেরকম ভাবেই নিজেকে আটকে দিলাম সেই জায়গাটায়। আমার একদিকে ঠাকুমা কাঁদছে, একদিকে ঠাকুরদা কাঁদছে, আমার কাকা কাকিমুনি সবাই সবার মতন করে, বাবা বাবার মতন করে। কিন্তু একটা দুর্ভাগ্য যেটা আমি মনে করি, তখন যদি আমার আজকের মতন ম্যাচুরিটি থাকতো বা আজকের মতন বড় হতাম, আমি মায়ের মুখাগ্নি করতাম না। কেন? আমি মায়ের মুখাগ্নি কোনো দিন করতাম না। এতে যদি সমাজের সব থেকে নিচু স্তরেও যদি আমার যেতে হয়, আমি চলে যেতাম, বা যদি অপমান সহ্য করার হতো আমি চলে যেতাম, কিন্তু করতাম না। যে জিনিসটা আমাকে এখনো প্রতিনিয়ত ঘুমাতে দেয় না। ওই মানুষটা তো আমাকে তার শরীরের মধ্যে রেখেছিল, 9 মাস হোক 10 মাস হোক উনি রেখেছিল। উনি আমাকে লালন পালন করেছে, উনি তার নিজের শরীরের অংশটুকু দিয়ে আমাকে বাঁচিয়েছে, প্রতিনিয়ত চেষ্টা করেছে, প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা সময় উনি আমাকে কতটা ভালোবাসা দিয়ে আমাকে তৈরি করা যায় সেই জায়গাটুকু আমাকে তৈরি করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এমন একটা নিয়ম, সমাজের এমন একটা পরিস্থিতি বা যুগ যুগ থেকে যেটা চলে আসছে যে মুখাগ্নি করতে হবে। যদি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কারোর মা, তাকে যদি অপমান করা হয়, তার সন্তান যেই হোক না, ছেলে হোক বা মেয়ে হোক, প্রতিবাদ করবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার চোখের সামনে আমার মায়ের বস্ত্রহরণ হচ্ছে, আমি চিতায় শোয়ানো আছে, সেখানে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ এটা সমাজের একটা নিয়ম, আমাদের একটা ধার্মিক নিয়ম, এবং আমি এটা মানছি। এটা নিয়ে অনেক বিতর্ক হবে, অনেকে অনেক ধরনের কথা বলবে, আমি কিচ্ছু পরোয়া করি না, কারণ উনি আমার মা। তারপরে যদি আরেকটা কথা বলি, ওই মানুষটা তো আমার শরীরের মধ্যে এতটুকু একটা যদি হালকা সূচও ফোটে, সব থেকে বেশি কষ্ট উনার হয়। হাতে যদি একটা আগুনের ছ্যাঁকা লাগে, উনি কি করবেন না করবেন, আত্মহারা হয়ে যাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে যে মা আমাকে মা বলাটা দিয়েছে, আমাকে শিখিয়েছে, আমাকে ভাষা আজকে যেটা বলছি সেটা আমার মাতৃভাষা, সেই মাতৃভাষার যে মুখটা থেকে মা শব্দটা শুনলাম, সেই মাকে আমি আগুন দিলাম। ওই জিনিসটা আমাকে এখনো একটা জিনিসের মধ্যে প্রতিনিয়ত মানে কি বলবো, একটা যন্ত্রণা দেয়। যার কারণে আমি বলেছি যে আগামী দিন যদি আমার বাবা চলে যান, সেটা যাবেনি, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ, যে আসবে সে যাবে। আমি আমার বাবার মুখাগ্নি করতে পারবো না, এবং এটাতে যদি আমাকে একটা পাষাণ ছেলের স্বীকৃতি দেওয়া হয়, আমি নিতে রাজি আছি। কারণ বাবা পরিবারের মধ্যে এমন একটা পার্সন, উনি একটা বট গাছের মতন, রোদ বৃষ্টি সব কিছুর মাঝখানে উনি থাকেন, কিন্তু কোনোদিন উফ পর্যন্ত বলবেন না। তোমার পায়ে যদি জুতো না থাকে, উনি নিজে ছেঁড়া জুতো পরে চলবেন, কিন্তু তোমার পায়ে কিন্তু ঠিক দামি জুতোটাই থাকবে। তো আমার বাবা, হয়তো বাবার সাথে খুব কম কথা বলি, কারণ বয়স হয়ে গেছে, আর আমিও আজকে এতটা আমারও এতটা বয়স হয়ে গেছে যে প্রয়োজন ছাড়া কথা বলি না। কিন্তু এর মানে এই নয় যে বাবার প্রতি শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, কিছু নেই। আমার শুধু একটাই চাহিদা যে আমি যতটা দিন আছি উনি যাতে বেঁচে থাকেন, কারণ উনি যদি বেঁচে থাকেন তাহলে আমি করতে পারবো। আর আমার এবারও যখন আমি গতবার যখন বেরোলাম, বাবাকে শুধু একটা কথাই বলে বেরোনো, কথা হোক আর না হোক তোমাকে বাঁচতে হবে। আমাকে যদি দাঁড়িয়ে দেখতে চাও তাহলে তোমাকে বাঁচতে হবে, কারণ তুমি যদি বেঁচে থাকো আমি বহুত কিছু করে নিতে পারবো। কারণ মা একটা জায়গা পর্যন্ত আমাকে তৈরি করে, তারপর উনি চলে গেছেন, আর বাকি জায়গাটুকু তোমার সান্নিধ্যে, তারপর তোমার থেকেও আমি বেরিয়ে গেলাম। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এবার নিজেকে ডেভেলপ না করি, নিজেকে যদি তৈরি না করি, তাহলে সেটা সম্ভব নয়।
তো ওই কারণে আমার বেরিয়ে যাওয়া। বাবার থেকে কোনো রকম কোনো সাহায্য আমি নিইনি, এটা এখনো বলতে পারি যে বাবার যা পরিচিতি সেই পরিচিতি আমি কোনোদিন ব্যবহার করিনি। কারণ আমার কাছে আমার একটা একগুঁয়ে স্বভাব আছে, আমি সহজে আমার বাবার পরিচিতিটা কাজে লাগাই না। এখনো যখন আমাকে অনেকে জিজ্ঞাসা করেন তখন আমি অনেককেই বলি না, কারণ বাবার পরিচিতিটা বাবা নিজের কষ্ট করে তৈরি করা। যখন এখনো মানে ঠাকুরদা ঠাকুমার কাছে শুনতাম, অনেকের কাছে শুনতাম, আমরা আজকে যারা ভাত খাই, ভাত ফেলে দিই, আমার বাবা কোনো সময় ভাত খেতে পায়নি। আরেকটা জিনিস যেটা হচ্ছে, বাবার শুরুটা হয়েছিল 5 টাকা বেতন থেকে। সেই 5 টাকা বেতন থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে বাবাকে চেনেন না খুব কম মানুষ আছেন। তো আমার মনে হয় যে আমার জায়গাটা আমার তৈরি করা উচিত। সেখানে বাবার যতটুকু দায়িত্ব, বাবা দায়িত্ব পালন করে দিয়েছেন, এবার দায়িত্ব আমার নিজের করা। তো সেই জায়গাটাতে বাবার পরিচয়টা দিয়ে নিজের জায়গাটা তৈরি করা, সেটা মনে হয় না আমার জন্য ঠিক আছে। তো যার কারণে আমার বেরিয়ে গিয়ে কলকাতায় প্রায় 2 বছরের মতন খাটা, মেঘালয়ের মতন জায়গায়, শিলংয়ের মধ্যে খাটা। এখনো মনে আছে যখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাই তখন আমার হাতে ছিল 600 টাকা। আচ্ছা। আমাদের হকার্স কর্নারের গেটের ঠিক কর্নারটায় একটা দোকান আছে, ওখানটাতে খার্চি মেলাতে একটা দোকান দেওয়া হয়। তো ওখানে আমি 7 দিন খাটলাম, আমাকে 600 টাকা দিল। সেই 600 টাকা নিয়ে আমি বেরিয়ে গেলাম শিলং। এবং শিলংয়ে গিয়ে পাল হোটেল, পুলিশ বাজারে, সেখানে কিছু করার নেই, তখন আমি সেরকমভাবে কিছু জানতাম না, কারণ জাস্ট সবে মাত্র পড়াশোনা শেষ করেছি। ওখান থেকে আবার কি করবো না করবো বুঝতে পারিনি। পাল হোটেলে গিয়ে আমি কাজকর্ম শুরু করলাম। কাজ কি? ওয়েটার। ঠিক আছে, ভালো কথা, কন্টিনিউ করছি। বিকেল টাইমটা তো ফ্রি, ওই টাইমটাতে আমি ঘুরতাম শিলংটায়। সেখানে বিকাশদার সাথে পরিচয় হঠাৎ করে। বিকাশদা আমাকে বিকাশদার স্টুডিওতে নিয়ে গেল। স্টুডিওতে নিয়ে আমাকে বললো যে কোথায় থাকিস, কি করিস, তোকে দেখে মনে হয় না যে তুই এই হোটেলের কাজের ইয়েতে। কারণ স্বাভাবিক, তুমি যদি প্রতিনিয়ত একটা সভ্য পরিবারের সাথে থাকো, তোমার আউটলুক দেখে কেউ বলতে পারবে না যে তুমি কোন জায়গা বা একটা নিচু জায়গা থেকে। এটা একটা ন্যাচারাল, এটা বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। দেন ওখান থেকে হঠাৎ করে বিকাশদা বললো যে তুই এখানে থাক। আমি মোটামুটি 2-1 দিন কাজ করলাম। কাজ করার পর বলছে যে তুই কিছু জানিস? আমি তখন বললাম হ্যাঁ আমি জানি। কি জানিস? আমি বললাম ফটোশপ জানি। ঠিক আছে, ভেতরে আয়। বিকাশদা হচ্ছেন আসাম স্টুডিওর ম্যানেজার। আচ্ছা। আসাম স্টুডিও হচ্ছে মেঘালয়ের এমন প্রথম স্টুডিও, এবং ওই স্টুডিওর মোটামুটি এখন পুরো মেঘালয় জুড়ে 7টা স্টুডিও আছে। হাইল্যান্ড স্টুডিও, আসাম স্টুডিও, আরকে স্টুডিও, শিলং স্টুডিও এবং আসাম স্টুডিও ধানখেতি। তো ওগুলোর মধ্যে মেন আমি ছিলাম জিএস পুলিশ বাজারে, যেটা ওটাতে আমাকে নিয়ে গেল। আমি ঢুকলাম, আমাকে 2টো কাজ দিল। তখন ফটোশপ 6.5 চলতো, 6.5 7.0 এটা চলতো। আমাকে 2টো কাজ দিল, আমি কাজটা করে দেখালাম। বললো যে তুই আজকে থেকে এখানে দাঁড়া, এখান থেকে কাজ কর। মানে লাইফটা টার্ন করলো। ওখানে কাজ করতে করতে আস্তে আস্তে আমার অনেকটাই চেঞ্জেস আসতে শুরু করলো। দেন আবার বিহেভিয়ার চেঞ্জ হলো, মানে ডেভেলপ হওয়া স্টার্ট করলো। ফরেন কান্ট্রির যে ক্লায়েন্টস গুলো আসতো ওদেরকে হ্যান্ডেল করা। ওখানে তো চার্জটা বেশি, তো যার কারণে ওখানকার পাদ্রী, তারপর ওখানকার যারা ফাদার ছিল, ওদের সাথে কমিউনিকেশনটা গড়ে উঠলো এবং ওখানকার ভাষাটা শেখা হলো আমার। আচ্ছা। ভাষা শেখার মধ্যে সবার আগে যেই ভাষাটা শিখলাম সেটা হচ্ছে খাসিয়া নাম্বার কাউন্টিং করা। ওকে। মানে শি, আর, লাই, সাউ, সান, ইন্দ্র, নিউ, ফ্রা, খান্ডাই, শিফো, মানে 1 2 3 4 করে 10 পর্যন্ত গুণাটা আমার শেখা হলো। এরপর যখন সামনে দাঁড়াতাম, খাসিয়া ভাষাটা তো আর বুঝতাম না, পেছন থেকে দাদা আমাকে গাইড করতো। আচ্ছা, যে বাপি এটাই বলছে, ওটা ওই বলছে। তাদের সাথে আমি আমার মতন করে কথা বলে জিনিসটাকে হ্যান্ডেল করতাম। আস্তে আস্তে কনফিডেন্স লেভেলটা বাড়লো। এবার দাদারই কন্ট্যাক্টে আমি পাড়ি দিলাম কলকাতায়। ওকে। এবার কলকাতায় গিয়ে অনেক বন্ধু বান্ধব, কাজকর্ম করা। সেখানে বান্টি, সোনু, মিত বেসিক্যালি ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার ছিল, ও স্যান্ডির সাথে কাজ করতো, এবং এলেন্দা। মানে ডান্স বাংলা ডান্স যখন চলতো, ফ্লোরের যতজন ডান্সার ছিল সবার সাথে একটা ভালো পরিচয় হয়ে যায়। আর যেহেতু মানে কম্পিউটারটা আয়ত্তে ছিল, তো তাদের যতগুলো মিক্সিং হতো, মানে প্রাইভেট মিক্সিং গুলো, একটা সেটের মিক্সিং করাটা সেটা তো আমার পক্ষে সম্ভব নয়, কারণ ওটা অলরেডি সেট করা থাকে। কিন্তু ওদের নিজেদের যে মিক্সিং গুলো থাকে সেগুলো আমি করতাম। মানে সাহিল বলে আমার একটা বন্ধু ছিল, তাহির বলে একটা বন্ধু ছিল, ওরা ওগুলো করতো। তা ওদের সাথে বসে বসে আড্ডা মারতাম। কি করব, অবসর টাইমে তো কিছু নেই। ওদের সাথে আড্ডা মারতে মারতে তেন ওরা আমাকে বলতো যে क्या बे तुझे आता है? আমি বললাম হ্যাঁ থোড়া বহুত आता है। বলে ঠিক আছে আজা।
ফার্স্ট কাজ করি সাউন্ডফোর্স 7.0। সাউন্ডফোর্স এখন খুব কম মানুষই ইউজ করে। সাউন্ডফোর্সে সেই রকমভাবে ওদের ডান্সের রেডি করা, এবার ওদের সাথে বিহার, তারপর আহমেদাবাদ, এইসব জায়গাগুলো ঘোরা, আস্তে আস্তে করে নিজেকে ডেভেলপ করতে শুরু করলাম। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটার পর একটা ধাপ উঠতে শুরু করা, বিভিন্ন সিনেমাটোগ্রাফারের সাথে পরিচয়, লাইট সম্বন্ধে একটা ধারণা পাওয়া, যারা ডাইরেক্টর রয়েছেন, কোরিওগ্রাফার রয়েছেন, ওদের সাথে একটা ভালো একটা বন্ডিং তৈরি হওয়া। এরকম ভাবে কলকাতাতে প্রায় আমার 6-7 বছর কাটানো হয়ে গেছে। কিন্তু এখনো বলতে পারি যে কলকাতায় কাটানো হয়েছে ঠিকই, কিন্তু কলকাতায় কোনোদিন না নিজের রুম ছিল না। আচ্ছা, আমি থাকতাম হচ্ছে স্টুডিওতে, নয়তো কোনো বন্ধুর সাথে, ওদের ফ্ল্যাটে। তো ওই রকম ভাবেই চলতো। আর যেহেতু একটা ছন্নছাড়া লাইফ ছিল, ছন্নছাড়া লাইফ এই কারণে বলবো, আমার কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না। ওরা যারাই ছিল জাস্ট নর্মালি কথাবার্তা হতো, কথাবার্তা বলতে জাস্ট এমনিতেই কাজের সূত্রে যাওয়া আসা, কাজের সূত্রেই থাকা, কিন্তু পার্সোনাল যে কোনো একটা বন্ধুত্ব থাকবে সেরকম কোনো কিছু আমার ছিল না। আমি সেরকম ভাবে চলতাম, কাজটাকে বেশি প্রেফার দিতাম, যার কারণে 24 আওয়ার্সের মধ্যে 20 আওয়ার্সই আমি কাজ করতাম। কখনো স্টুডিওতে কাজ করতাম, কখনো প্রোডাকশন হাউসে চলে যেতাম, ওখানে পোস্ট প্রসেসিং এর যা কাজ চলতো সেগুলোতে হাত দিতাম। যারা সিনিয়র এডিটর ছিল তাদের সাথে বসে থাকতাম, তাদেরকে কখনো কোনো কিছু এনে দেওয়া, তাদেরকে খোশামত করা, যেটা আজকের দিনে, এখনকার দিনে অন্তত কেউ করতে পারবে না। দিনের পর দিন, রাতের পর রাত ওখানে বসে আছি যে কি করে কাজ হয়। জীবনে প্রথম ম্যাক দেখতে পেলাম, মানে আমরা কি বলি কম্পিউটার কাজ করছি, কিন্তু ম্যাকে তো কাজ করি না। ম্যাকের সেট আপটা টোটালি আলাদা, মানে একটা অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে একটা অ্যাপেল মোবাইল, একটা iOS সেট আপ আর অ্যান্ড্রয়েড সেট আপ। ওখানে দেখে একটা নতুন আশ্চর্য হলাম যে এটাতেও কাজ হয়। বড় রেড ক্যামেরার রেড ড্রাগন এরিতেও বর্তমানে এসছে। রেড ড্রাগনের ক্যামেরার কাজের ফুটেজ নর্মাল কম্পিউটারে চলবে না, নর্মাল মেমোরি কার্ডে চলবে না। ওগুলো না কিউরিসিটি বাড়াতে থাকে আমার। মানে একটা সিনেমা তৈরি হয়, সেই সিনেমার পিছনে একটা ক্যামেরার কতটা কাজ এবং একটা ক্যামেরার পিছনে কতজন কাজ করে শুধুমাত্র একটা ক্যামেরার পিছনে। তো ওই জিনিসটা আমাকে খুবই এতটা ক্যাচ করেছিল আমাকে, আর আমার এতটাই ওটার প্রতি অ্যাট্রাকশন হয়ে গেছিল যে আমি অ্যাডিক্টেড হয়ে গেছিলাম ক্যামেরার। কাজ না থাকলেও স্টুডিও যেতাম, কাজ না থাকলেও ক্যামেরা হাউসে যেতাম, কারণ ক্যামেরা হাউসে গেলে আমি ক্যামেরা ধরতে পারবো, আমার পারমিশনটা আছে। অন্যান্য সাপোজ ধরো তুমি যদি যাও, তোমাকে ঢুকতে দেবে না, কিন্তু আমি ঢুকতে পারবো, কারণ আমি কেয়ারটেকার হিসেবে কাজ করছি। তো আমি ক্যামেরাটাকে পরিষ্কার করার বাহানাতেও ক্যামেরাটা নিতে পারতাম, লেন্সগুলো নিতে পারতাম। আজকের দিনে যে লেন্সগুলো নিয়ে এখন সবাই কাজ করছে, আমি এটা আজকে থেকে 10 বছর আগে করে নিয়েছি। CP2 কম্প্যাক্ট প্রাইম, যেটা ওটা নিয়ে আমার কাজ হয়ে গেছে। বর্তমানে CP3 এসছে, জুইন ক্রেন এসছে, গিম্বল এসছে, কিন্তু গিম্বল আসার আগে তো স্টেবিলাইজার এসছিল, হ্যান্ড স্টেবিলাইজার। দেন তার আগে এসছিল ক্রেন। তো ওইগুলো তো প্র্যাকটিক্যালি আমি করে নিয়েছি। তো মানে তুমি মোটামুটি বিবর্তনটা পুরোটাই দেখেছো নিজের হাতে প্র্যাকটিক্যাল করা। আর DSLR যদি বলো, DSLR আজকে সাধারণভাবে যে অনেক হাই গ্যাজেট ইউজ করা হচ্ছে। আমি প্রথম ইউজ করেছি D40। আচ্ছা, নিকন D40। মানে নিকন D40 তোমার হাতে আছে, তার মানে তুমি একজন বড় মাপের ফটোগ্রাফার। ওই জিনিসগুলো না খুব কাছে থেকে দেখা এবং খুব কাছে থেকে হাতে ধরে শেখা হয়েছে। আজকে তোমার স্টুডিওতে যে বসে আছি, তুমি আজকে যে লাইটটা ইউজ করছো, তখন এই লাইটটা ছিল না। বা আমরা যে আজকে কালারের জন্য RGB গুলো ইউজ করেছি, ছিল না। সেগুলো আমরা প্র্যাকটিক্যালি বানাতাম। একটা জলের ফ্লো বানাবো বা একটা জলের মধ্যে রিফ্লেক্ট হয়ে লাইটটা আপ এন্ড ডাউন করবে, তোমার কাছে কিছু নেই, কিচ্ছু বলতে কিচ্ছু নেই, তুমি আবার কি করে বানাবে সেটা? আমার এখনো মনে আছে গৌতম ঘোষ, উনি সিনিয়র সিনেমাটোগ্রাফার ফিল্ম ইন্ডাস্ট্রির। উনি আমাকে প্রতিনিয়ত কাজ শেষের পর আমি ওনার সাথে যেতাম মধ্যমগ্রাম স্টেশনে, রাত্রিবেলা 9টা থেকে 12টা পর্যন্ত ওনার সাথে আমি বসে আড্ডা মারতাম। উনি আমাকে প্র্যাকটিক্যালি স্ট্রিট লাইট দেখিয়ে আমাকে লাইট শেখাতো। কোনো প্রয়োজন নেই, ওই মানুষটার কোনো প্রয়োজন নেই আমাকে শেখানোর। আমি মানুষটার পিছনে লেগেছিলাম এবং প্রতিনিয়ত আমাকে বলতো যে দেখ, লাইটটা এমন জিনিস, একটা সাধারণ ভাঙা ক্যামেরাও যদি থাকে, ওই ক্যামেরা দিয়ে তুই একটা জিনিস বানাতে পারবি, তুই একটা মানুষকে তৈরি করে দিতে পারবি একটা ছোট একটা দেশলাইয়ের আলো দিয়ে, কিন্তু তোর জানতে লাগবে যে তুই কিভাবে লাইটটাকে ব্যবহার করবি। তো ওই মানুষটা একটা একাডেমি যতটা না দেয়, তার 4 ডাবল আমাকে দিয়ে দিয়েছে। কারণ মানুষটা সিনেমার জগতের সব ভেঙে খেয়ে নিয়েছে। ঋত্বিক ঘটক এমন একটা নাম, যিনি ক্যামেরা জগতের বিশাল বড় মাপের একজন মানুষ। উনাকে
ভেঙে, মানে ওনার যা কাজ, ওই গাছগুলোকে রিসার্চ করে আজকের দিনে আর অনেক কাজ হচ্ছে। ক্যামেরার গ্রাফ বার করা হচ্ছে, ক্যামেরার ফ্রেমটাকে ভাঙা হচ্ছে, আজকে থেকে বহু বছর আগে উনি করে দিয়েছেন। সেই সব মানুষদের সাথে গৌতম দা কাজ করতে পেরেছেন। তো উনার সান্নিধ্য আমি পেয়েছিলাম এবং উনি আমাকে ধরে ধরে দিয়েছিল। আমার এখনো মনে আছে ওনার কাছ থেকে আমি কোনোদিন ঝাড় খাইনি, মানে আমাকে কোনোদিন বকেনি। আমার প্রথম শুট, মানে ফার্স্ট টাইম যদি বলি তাহলে সেটা হচ্ছে নিকনের 5100 18-200 লেন্স আমাকে পাঠিয়েছে প্রিয়া সিনেমা হলে। কাজ কি? কাজ কিছুই না, শ্রাবন্তী দিয়ে আসবে, মানে আমাদের বাংলাদেশ সিনেমা জগতের, ওনার প্রিমিয়ার হবে, ওই ছবিগুলো তুলে আনা। আচ্ছা, আমার সাথে কে যাবে? সায়নদা যাবে। সায়নদা একজন লিরিসিস্ট, অনেক কাজ হয়েছে ওনার। আমি প্রথম দিন ওনাকে, আমার এখনো মনে আছে, 30টা ছবি তুলে দিয়েছিলাম, 30 থেকে 40টা। তার মধ্যে একটা ছবি শুধু সিলেক্ট করতে পেরেছিল, বাকি একটা ছবিও ভালো হয়নি। প্রথম দুটো শট হয়েছিল ভুল, আমি লেন্সের সামনের কাভারটা খুলিনি, ছবি তুলেছি, কিচ্ছু আসেনি। তারপরেরটাতে অ্যাডজাস্ট করা হয়নি, ছবি পুরো বার্ন হয়ে গেছে। আমাকে যে ফ্ল্যাশটা দেওয়া হয়েছিল সেই ফ্ল্যাশের অ্যাডজাস্ট করা হয়নি, শাটার অ্যাডজাস্ট করা হয়নি, ছবি তুলেছি পুরো সাদা হয়ে গেছে। এবার কিছু কিছু ছবির মধ্যে কারো হাত আসছে, কারো কিছু আসছে, এবং আমার যে দুই পাশে আমি এমন একটা পজিশনে দাঁড়িয়েছিলাম এখান থেকে ভালো লেভেলের ছবি আসবে, কিন্তু আমি তুলতে পারিনি। এটা আমি এখনো বলি, আমি তুলতে পারিনি। আমার দুই পাশে সঙ্গীত বাংলা, তারপর আরো বড় বড় চ্যানেলের যারা ডিওপি, ফটোগ্রাফার, অ্যাঙ্কার, ওরা সবাই আছে, কিন্তু আমাকে পোস্টটা দেওয়া হচ্ছে কারণ আমি একদম সামনাসামনি পড়ে গেছি, আমি তুলতে পারিনি। আমি যাওয়ার পর আমাকে উনি এতটুকু কথা বলেননি, এতটুকু ঝাড়েননি, জাস্ট এতটুকু বলেছে, ঘাবড়ে গেছিলি? আমি বললাম বুঝতে পেরেছি, তোর লেন্সের হাব ভাব দেখে, ক্যামেরা গোছানো দেখে আর তোর ছবি তোলা দেখে বুঝে গেছি। ওই মানুষটা ওই দিন আমাকে এতটুকু কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি বলতে কিচ্ছু বলেনি। মানুষটা আমাকে শুধু এতটুকু বলেছিল, জীবনে প্রথমবার গিয়েছিস, একদম মুখোমুখি দাঁড়িয়েছিস, সেটা স্বাভাবিক হবেই, কিন্তু তোকে ভরসা করি। ঠিক ওই বছরই আমার এখনো মনে আছে 2011 ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্টের কলা উৎসব। সেই কলা উৎসবে পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে 6জন ফটোগ্রাফার এবং সিনেমাটোগ্রাফার ফাইনাল করা হয়েছে পুরো ইভেন্টটা কভার করার, এবং সেই ইভেন্টের পুরো জিনিসটাকে অপারেট করার জন্য আমাকে সেট করা হয়েছে এবং গৌতম দা সেই দায়িত্বটা আমাকে দিয়েছে। আমি গৌতম দাকে বললাম, তুমি যাবে তো? কারণ আমি যাদের সাথে কাজ করতে যাচ্ছি ওরা আমার থেকে অনেক সিনিয়র, অনেক সিনিয়র, মানে ওদের এক্সপিরিয়েন্স লেভেল গৌতম দার সমান। সেখানে গৌতম দা আমাকে বললো যে তুই যেরকম ভাবে সেট করবি ওরা তোর কথাই শুনবে। আমি বললাম, তুমি যাবে তো? বলছে, হ্যাঁ আমি যাব, তুই একটু সামলা, আমি আসছি, আমার কাজ আছে। আমি গেলাম, গিয়ে আবার সবাইকে সবার মতন করে দিয়ে দিলাম। আমার হাতে সেই একই 5100 অ্যান্ড 18-200 লেন্স। আমি ওখানে এমন এমন মানুষকে দেখলাম, নিজেকে খুব কন্ট্রোল করলাম, করে সবার ছবি তুললাম। আমি জানি না আমার ছবি কিরকম হয়েছে, আমি দেখারও সাহসও করিনি। ডিসপ্লেতে তো দেখা যায়, আমি দেখার সাহসটা পর্যন্ত করিনি। ওখানের সবকিছু কমপ্লিট করার পর সারা দিন গেল, আমি বারবার দেখছি গৌতম দা আসছে না। আমার টেনশন হচ্ছে, একবার এই জোনটা থেকে ওই জোনটায়, ওই জোন থেকে ওই জোনটায় ঘুরে বেড়াচ্ছি, সবাইকে দেখছি সবাই হচ্ছে কিনা, সবার জন্য খাবার নিয়ে আসছি, সবার জন্য প্রবলেম হচ্ছে কিনা দেখছি। ঠিক আছে, তুমি বাথরুমে যাও, তুমি খেতে যাও, আমি তোমার জায়গাটা হ্যান্ডেল করছি, ওইরকম ভাবে দৌড়াদৌড়ি করছি। 3 দিনই এরকম গেল। প্রত্যেকদিন আমাকে বলল যে আমি আসছি, তুই সামলা, আছি। যারা সিনিয়ররা ছিল ওই দাদাগুলো আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে। পুরো কমপ্লিট করার পর দাদা গৌতম দা আমাকে শুধু একটা কথা বললো যে তুই ভুল করেছিস, তাতে আমার কোনো অসুবিধে নেই, আমার শুধু চেক করার ছিল, দেখার ছিল যে তুই সামলাতে পারবি কিনা। তুই এখানেও যদি ভুল করতি তাতেও অসুবিধা নেই, কারণ কাজ শিখতে গেলে ভুল করবি, আমি তোকে ভরসা করি। আর আগামী দিনেও যদি তুই বড় হয়ে যাস, তোর কাছেও যদি কেউ আসে, তুইও তাকে ভরসা করিস। মানে ওই কথাটা আমাকে অনেক বড় জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আমি আজকেও এখনো গৌতম দার সাথে মাঝে মাঝে যোগাযোগ হয়। গৌতম দা এখন ঘুরে বেড়ায় ক্যামেরা নিয়ে। সেই গৌতম দার সূত্রেই মুম্বাই পাড়ি দেওয়া, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির কিছুদিন কাজ করা। দেন ওখানে রবিদার সাথে পরিচয়। রবিদা হচ্ছেন ক্রাইম পেট্রোলের ডিওপি ছিলেন। রবিদা আমাকে অনেক জায়গায় গাইড করেছেন। আমি তখন জানতাম না বড় সেটের কাজ কিভাবে হয়। এতদিন ছিলাম ছোটখাটো জায়গায়, এবার একটা বিরাট বড় জায়গায় গিয়ে পড়লাম, যেখানটায় আমি কাউকে চিনি না,
না কোনো বাঙালির সাথে আমার পরিচয়, না বাংলা কথা বলতে পারছি। ওখানে বিশেষ করে বেশিরভাগই মারাঠি কথা বলছে, খুব কম হিন্দি, এবং সেই সাথে স্ল্যাং তো আছেই, ওটা কমন, ওটা ওখানকার একটা কমন ল্যাঙ্গুয়েজ, সেটা তো আছে। আর ভুল করলে তো ভাই মানে ছাড়বে না তোমাকে। তো ওখানকার কাজের ধরন, কলকাতার কাজের ধরন সম্পূর্ণটাই আলাদা, আলাদা, সম্পূর্ণটাই আলাদা। ওখানে যেরকম সেট আপে কাজ হয় মুম্বাই সেরকম সেট আপে কাজ হয় না, ওই জগৎটা পুরোপুরি আলাদা। ওখানের লাইট সেট আপ থেকে শুরু করে, ওখানকার ক্রিউ মেম্বার থেকে শুরু করে, প্রত্যেকটা মানুষ এতটা সিস্টেমেটিক ভাবে কাজগুলোকে করে আর এতটা দক্ষতার সাথে কাজ করে যে ওখানে একটা নতুন ছেলে যাওয়া মানে সমুদ্রের মাঝখানে একটা সূচ পড়ে যাওয়া। আর তোমার যদি আগের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে তুমি ওখানে টিকতে পারবে না, তোমাকে কেউ টিকতে দেবে না, জায়গাটা এমন জায়গা। তো ওখানেও লড়াই করা হয়েছে প্রচুর, ওখানেও ফাইট করেছি, ওখানেও নিজের একটা মানে জায়গা তৈরি হয়েছে। অ্যান্ড হিমেশ রেশমিয়া যে স্টুডিও আছে ওখানেও অনেকবার যাওয়া। তারপর আমাদের জয়দার সাথে অনেক ভালো সম্পর্ক, আলকা ইয়াগনিজির যে পিএ আছেন, তারপর মিকা সিংয়ের, মানে ওখানটাতে যাওয়া এই কারণে, কারণ রবিদার সাথে ওখানকার ওই জায়গাগুলোতে যাওয়া, এবং ওখান থেকে কাজের কিছু সূত্রপাত হয়েছিল। আর তারপরে তো লকডাউন হয়, এবং মাঝখানে আমার আগরতলাতেও অনেক দিন থাকা হয়েছিল, কারণ আমার মনে হয়েছিল যে এতদিন যেহেতু শেখা হয়েছে কিছুটা নিজের জায়গাতেও করি। ওকে, বাড়ি ফেরা হয়েছিল। নিজে কখনো ক্যামেরা কেনার কথা ভাবুনি? না, আচ্ছা, নিজে ক্যামেরা কেনার কথা এই কারণে ভাবিনি, কারণ আমার কাছে একটা সাধারণ ক্যামেরা ছিল, মানে ওটা জাস্ট নর্মালি ছোটোখাটো একটা পয়সা জমিয়ে সেকেন্ড হ্যান্ড একটা কিনে নিয়েছিলাম, জাস্ট এটা নিজের রিসার্চ করার জন্য। আর যেহেতু এতগুলো ক্যামেরা আছে তো কোনটা কিনবো, কারণ যখন ইচ্ছে তখন তো স্টুডিও থেকে তুলে নিতে পারছি, বলছে না তো কিছু। আর আমার যদি বলো যে আমার ফেভারিট কোনটা, আমি এখনো বলবো ভাই আমি এখনো সেই আগের জগতে থাকতে পছন্দ করি। 200 USM অ্যান্ড লেন্স আর 5D Mark III, মানে ওটা আমার একটা ইমোশন, কারণ ওই ক্যামেরাটা আমাকে প্রচুর জিনিস দিয়েছে, আমাকে এমন এমন স্টারদের সামনে দাঁড় করিয়েছে, আর এমন এমন ছবি আমি ওটা দিয়ে তুলতে পেরেছি যেটা হয়তো বা আজকের দিনে এত ভালো ভালো দামি ক্যামেরাও যদি আমার হাতে থাকে হয়তো আমি তুলতে পারবো না। তো তখন কি ড্রিম ছিল যে নিজের কোনো প্রোডাকশন কিছু একটা করবে, ছবি বানানো, ফিল্ম বানানো? এরকম ইচ্ছে অনেকটাই আছে, এখনো আছে, আমি বলবো না যে নেই, এখনো আছে। আমার একটা ড্রিম প্রজেক্ট আছে অলরেডি, এটা 60% কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু শুটিং শুরু করিনি আমি, আবার আমি এখনো করবো না, এটা প্রি প্রোডাকশনের কাজ চলছে, ওটা অলরেডি হয়ে গেছে, প্লাস স্ক্রিপ্টিং, তারপর কাস্টিং এখনো চলছে। আমি বিগত 4 বছর যাবত আমি এখনো লিডের জন্য এখনো খুঁজছি, কারণ আমি আমার মন মতন পাচ্ছি না। কারণ আমার কাছে সৌন্দর্য থেকে বড় ব্যাপারটা হচ্ছে অন স্ক্রিন চরিত্রটাকে ফুটিয়ে তোলা, রাইট? সেটার জন্য না তো আমার ফর্সা দরকার, না আমার সামলা দরকার, আমাকে সেই গল্প অনুযায়ী সেই মানুষটা দরকার। এবং এই এই চিন্তাধারাটা আমাকে ওখান থেকেই পাওয়া, কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, মুম্বাই ইন্ডাস্ট্রি থেকেই পাওয়া। কারণ একটা প্রজেক্ট আমি দেখেছি 10 বছর 12 বছর ধরে রেডি হচ্ছে, শুধুমাত্র একটা ক্যারেক্টারকে ঠিকঠাকভাবে জায়গায় ব্যবহার করা হচ্ছে না বলে প্রজেক্টটাকে আটকে রাখা আছে। অ্যাসাইনমেন্ট কিন্তু সাইন করা আছে, এগ্রিমেন্ট রেডি করা আছে, কিন্তু শুধুমাত্র যে প্লে করবে। এবং ওই সিনেমাগুলো কমার্শিয়াল ফিল্ম নয়, ওগুলো টোটালি একটা আর্ট ফিল্ম বা বিভিন্ন ফেস্টিভ্যালের জন্য রেডি করা হয়। এবং আমাদের ফেস্টিভ্যালে যে কাজগুলো করা হয় সেগুলো ধরনটা টোটালি আলাদা, সেখানে সেটা একটা বাস্তবধর্মী কাজ হয়, সেখানে কিন্তু আমি ওই রংচটা ব্যাপারটাকে আমি দেখবো না। আর যদি বলো যে নিজের প্রোডাকশন, দেখো নিজের প্রোডাকশন যদি বলি তাহলে আমি একটা প্রোডাকশনের যদি নাম বলি, এই নামটা এখনো অনেক ওপরে অনেকের কানে বাজবে। কারণটা হচ্ছে আমি কোনো এক সময় চেষ্টা করেছিলাম যে এখানটায় হোক, এখানটায় সেরকমভাবে অনেক কিছু তৈরি হোক, আমিও চেষ্টা করেছিলাম। আর আমি বলবো না যে আমি শুরু করেছি, আমি চেষ্টা করেছিলাম। মানুষ বলে না যে একটা সময়ের একটা ভুল সিদ্ধান্ত অনেক কিছু নষ্ট করে দিয়ে চলে যায়, আমার জীবনেও সেরকম এসছে, আমার জীবনেও আমি সম্মুখীন হয়েছি, আমার জীবনেও আমার এরকম অনেক কিছুর সম্মুখীন আমাকে হতে হয়েছে। শুধুমাত্র একটা জিনিসই আমি মাথায় ছিল, আমি ভুল করিনি, আমি ঘুরে দাঁড়াবো। এবং আমার সাথে যেসব জিনিস হয়েছে আমি মনে করি না যেটা আগামী দিনে অন্য কারোর সাথে হবে না, এরকম কোনো গ্যারান্টি আছে কিনা, কিন্তু আমি তারপরেও বলবো কারোর সাথে যেন না হয়। আর এটা অন্য কিছু নয়, এটা ভালোবাসা জনিত একটা কাজ। আর ভালোবাসা জনিত যেহেতু কাজটা,
ওটাকে আমি কোনোদিনও ছাড়তে পারবো না, ক্যামেরাটা আমি ছাড়তে পারবো না। আজকে হয়তো ক্যামেরাটা আমার হাতে নেই, কিন্তু আমি ছাড়বো না, এটা এখনো আছে। তোমার এই ক্যামেরা থেকে সাইকেলের জার্নিটা কিভাবে শুরু হলো? হ্যাঁ, এটা যদি বলো তাহলে আমি বলবো যে নিজেকে খুঁজে পাওয়ার জন্য আমি বেরিয়ে গেছিলাম। আচ্ছা। আমি প্রথম বেরিয়েছিলাম 2020-তে। আর আমি যেই কথা বলছি তখন 2019-এর লাস্ট। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে যায় যে আমি কোনোদিন ভাবতেও পারিনি। তো এরকম একটা কিছু সিচুয়েশন আমার সম্মুখীন হতে হয়েছিল। আমার ক্যামেরা জগৎ থেকে আমাকে বিদায় নিতে হয়েছিল। কারণ হচ্ছে আমি এই ধরনের কাজ করতাম, বা আমি এমন ধরনের কিছু কাজ করার চেষ্টা করেছিলাম। রেভলিউশন বলবো না, বলবো যে আমি এক্সট্রিম লেভেল চেষ্টা করেছিলাম। আচ্ছা। এবং সেটা হয়তো তখনকার সময়ে কেউ বুঝতে পারেনি, মানতে পারেনি, যার দরুন আমাকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। আচ্ছা। তখন আমার পিছনে যারা দাঁড়িয়েছিল, যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনতো, যারা জানতো যে নীল অন্তত ওই কিছু একটা করবে না। আমার যা কিছু ছিল, আমার যা বলো, যদি আমার একটা বিরাট বড় একটা জিনিস যদি আমি তৈরি করে থাকি, সেই তৈরি করা জিনিসটা এক নিমিষে শেষ হয়ে গেছে, এবং আমি আমার নিজের হাতে সেটা সিগনেচার করে শেষ করেছি। কারণ কিছুই না, কারণ আমার কাছে ছিল যে মানুষগুলো যখন চাইছে যে আমি বন্ধ করে দিই, আমি বন্ধ করে দিই। কিন্তু এখনো প্রাউডলি বলতে পারি ত্রিপুরার বুকে প্রথম ব্রাইডাল অন স্ট্রিট আমার করা। আচ্ছা। অ্যাবস্ট্রাক্টের উপর যদি ফটোগ্রাফি করা হয়, সেটা আমার করা। এবং আমি একটা ছবি জমা দিয়ে বলে দিয়েছিলাম এই ছবিটা সিলেক্ট হবে, এবং এই ছবিটাই সিলেক্ট হয়েছে। কিন্তু কোনো কিছু নয়, একটা 1300D ক্যামেরা, একটা নর্মাল ডিঙ্কি লাইট, ওটা দিয়ে আমার একটা ছবি তোলা ছিল, এবং সেই ছবিটার নাম দিয়েছিলাম ডার্ক ব্লেড। কিছু না, ওটার মধ্যে একটা জীবনকে দেখানো, এটা শুধু মুখমণ্ডল, তার মধ্যে একটা লাইফ, তার স্ট্রাগল, তার ডেভেলপমেন্ট, তার যে হ্যাপিনেস, সবটা একটা ফেসের মধ্যে তুলে ধরা। আমি ওইসব জিনিস নিয়ে বেশি কাজ করতে পছন্দ করতাম, এবং ইন্টারন্যাশনাল অনেক ফটোগ্রাফারদের কাছ থেকে অ্যাডভাইস নিতাম যে কীভাবে জিনিসটাকে ডেভেলপ করা যায়। কলকাতার অনেক সিনিয়র মডেলস যারা আছে, মেল মডেলস, খুব নামি, ওরা আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতো যে নীল তুই কর, তোর যদি কোনো কাজ থাকে আমাকে বলিস। আমি ভাগ্যবান যে ওরা আমাকে বলেছে, যাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা খুব চাপের। এবং আমি এখনও প্রাউডলি বলি, ওই সিনিয়র দাদারা যদি আমাকে গাইড না করতো বা আমাকে যদি অ্যাডভাইস না দিত, হয়তো আমি ডেভেলপ করতাম না। এবং 2019-এর পর আমার লাইফে যখন সেই ইনসিডেন্টটা হয়, আমি চুপচাপ বেরিয়ে যাই। আমার বাবা তখন একটা জায়গায় এসে দাঁড়িয়ে আমাকে একটা কথা বলেছিল, তোমার যদি ভুল না থাকে নিজেকে প্রমাণ করো, আর যেদিন তুমি নিজেকে প্রমাণ করতে পারবে সেদিন তুমি ফিরে এসো। আমি সেই দিনই বেরিয়ে যাই। আচ্ছা। এবং আমার মধ্যে তখন এমন একটা মানসিক এতটাই ভেঙে পড়েছিলাম, যা কিছু হয়েছে সব নিজেদের মানুষদের দ্বারা হয়েছে, যাদেরকে খুব আগলে রেখেছিলাম, যাদেরকে তৈরি করতে চেষ্টা করেছিলাম। আমার একটা বিরাট বড় দল তৈরি করা হয়েছিল, সেই মানুষগুলোই যখন আমার বিপরীতে চলে যায়, শুধুমাত্র কিছুটা মাইন্ড ম্যানিপুলেশনের কারণে বা রেশারেশির কারণে, বা আমার নাম হয়ে যাচ্ছে বা অন্য কারোর হচ্ছে না, সেরকম যখন একটা রেশারেশি থাকে, তুমি যদি একটা ভালো কাজ করো, তোমার পিছনে অযাচিত কিছু শত্রু তৈরি হয়। সেটা হয়। তো সেরকম যদি হয়, স্বাভাবিক তোমার পক্ষে সম্ভব নয় সবার সাথে লড়াই করা। আমিও চুপচাপ বেরিয়ে যাই, এবং সেদিন মনে মনে প্ল্যান করি এবং নিজেকে বোঝাই যে আমি দাঁড়াবো, আর এমনভাবে দাঁড়াবো, আমার নামটা হয়তো মোছার চেষ্টা হয়েছিল, সেই নামটাকে আমি একদম এমনভাবে দাঁড় করাবো যে নামটা কোনোদিন মুছতে পারবে না, নামটা থাকবে। তখনই প্রথম আমার শুরু নিজেকে চেনার জন্যে। কারণ এমন একটা সময় হয়ে গেছিল, যে সময়টায় আমার ক্যামেরা ধরতে গেলে আমার হাত কাঁপতো, আমার ফোবিয়া হয়ে গেছিল, আমি ক্যামেরা ধরতে পারতাম না। সেই সময়টাতে কোনো কাজ করতে পারতাম না, মানে আমি এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। ইভেন আমি সুইসাইড অ্যাটেম্প করেছিলাম। কিন্তু পরক্ষণে আমার মনে হয়েছিল আমি তো ভুল করিনি, তাহলে আমি কেন যাব? আমি ভুল করিনি, আমি কেন যাব? আমি যাব না। আমি যেহেতু ভুল করিনি, আমি আমাকে প্রমাণ করব। আমার কারোর সাথে না কোনো রাগ, না কোনো অভিমান, কিছু নেই। লড়াইটা আমার সাথে। ওই দিনই দাঁড়িয়ে, ওখানটাতে দাঁড়িয়ে আমি সবাইকে মাফ করে দিয়েছি। এখনো যদি কেউ আমার সাথে কথা বলে, আমি কথা বলবো। এখনো যদি বলে কেমন আছো, আমি বলবো আমি ভালো আছি, তুমি কেমন আছো। কিন্তু কারোর প্রতি আমার কোনো রাগ নেই। আমি সেই দিনই তৈরি করলাম
যে এবার আমি আমার জন্য বাঁচবো। আমি তখন সাইকেল নিলাম রাত্রিবেলায়। আমি ওখানে বেরিয়ে যাওয়ার পর আবার একটা প্রোডাকশন জয়েন করেছিলাম। ওখানে সাথে সাথে রাত্রিবেলা 2টোর সময় মেল পাঠালাম যে আমি কাজ করছি না, আমি রিজাইন করছি, আমি বেরিয়ে যাচ্ছি। সাধারণ একটা সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়লাম কলকাতা থেকে কন্যাকুমারী। আমার প্রথম ধাপ কোভিডের কিছুদিন পরেই। মোটামুটি ওই জায়গাগুলো যাওয়ার পর আমি আমাকে খুঁজে পাচ্ছি, যে নেচারটা আমাকে একটা বুস্টার দিচ্ছে, এটা কি বলবো, মানে তোমাকে এতটাই বুস্ট করছে যে তোমাকে তোমার বাঁচার ইচ্ছে হচ্ছে, আবার তুমি কিছু করতে পারবে। আমি গেলাম, প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা রাস্তা গল্প বলছে এক একটা। আমি সব ভুলে গেছি। আমি জানি, আমার সাইকেলটা জানে। আমার সাইকেলটাকে তখন আমি নাম দিলাম রন। হ্যারি পটারের একটা দারুণ ক্যারেক্টার, ওটা হচ্ছে রন। রনটা হয়তো প্রাইম ফোকাসে নেই, কিন্তু রন এমন একটা ক্যারেক্টার, মানে ওটা তোমার বন্ধুর থেকেও বেশি। একটা ফ্রেন্ড ডেফিনেশন যদি দিতে হয় তাহলেও আমি ওকে দিতে পারি। তো সাইকেলটা রন। তো রন আর আমি কন্যাকুমারী পৌঁছালাম। কন্যাকুমারী কমপ্লিট করার পর ভাবলাম যে কন্যাকুমারী হয়ে গেছে, লাদাখ মেরে দেবো, লাদাখ চলে যাব বললে তো আর হয় না। আমি শুনেছি লাদাখ যেতে গেলে নাকি অনেক কিছু করতে লাগে, অনেক মানে তোমার এক্সারসাইজ করতে লাগে, আর রেগুলার সাইক্লিং করতে লাগে। তা আমি চিন্তা করলাম 17 দিনের মধ্যে তো কলকাতা থেকে কন্যাকুমারী পৌঁছে গেছি, তো 17 দিনে যদি আমি কলকাতা থেকে কন্যাকুমারী পৌঁছে যেতে পারি, বাকি দিনের মধ্যে আমি কমপ্লিট করে নেব। একটা সাধারণ সিঙ্গেল গিয়ার নিয়ে আমি গেলাম। যাওয়ার পর আমি দেখলাম যে ভাই আস্তে আস্তে ডিফিকাল্ট লেভেলটা এবার বাড়ছে। ওয়েস্টার্ন ঘাটি, তারপর সাতারা, আম্বুলি ফরেস্ট রেঞ্জ, তারপর আমাদের রাজস্থানের গরম, মানে একটা বিধিকিচ্ছা অবস্থা। চণ্ডীগড় যাওয়ার পর, পাঞ্জাবে যাওয়ার পর, চণ্ডীগড় ইউনিভার্সিটির রাজেশদের সাথে যোগাযোগ, উনি বাইসাইকেল মেয়র, উনি আমাকে অনেকটা গাইড করলো। আমাকে সাইক্লিং এর টি শার্ট যেগুলো হয়, আমি জানতাম না এরকম কিছু ড্রেস আপ হয়। আমি নর্মাল একটা স্পোর্টসের একটা হাফ প্যান্ট, একটা গেঞ্জি পরে বেরিয়ে গেছি। এবার ওখানে কি ঠান্ডা হবে না হবে আমি জানি না, আমি বেরিয়ে গেছি। ওখানে আমার পরিচয় আগে থেকেই টু হুইলার সাইক্লিং কমিউনিটির আদিত্যর সাথে। আদিত্য বললো তুমি যাবে, তোমার কিছু আছে? আমি নেই। আমি বেরিয়েছিলাম 6,000 টাকা নিয়ে, ক্যাশ 6,000 টাকা নিয়ে আমার যাওয়া। কলকাতা থেকে কন্যাকুমারী, কন্যাকুমারী থেকে চণ্ডীগড় পর্যন্ত আমার 6,000 টাকার মধ্যে থেকে 4,000 টাকা শেষ, 2,000 টাকা আছে। এবার জুতো কিনতে হবে গেল, এবার টি শার্ট কিনতে হবে, জ্যাকেট কিনতে হবে। ওখানে ঠান্ডার সাথে থাকতে গেলে তোমার সেইটা লাগবে। হ্যাঁ, আদিত্যের সাথে কথা হলো। আদিত্য বললো যে তুমি কুল্লুতে যাও, কুল্লুতে একটা শপ আছে, একটাই শপ আছে, ওখান থেকে তুমি আমাকে নিয়ে স্ক্যানারটা পাঠাও, আমি পাঠিয়ে দিচ্ছি। টু হুইলার্স কমিউনিটি, সাইক্লিং কমিউনিটি কলকাতার, ওরা আমাকে একটা ব্যাকআপ দিল যে এই জুতোটা আর তোমাকে জ্যাকেটটা আমরা দিচ্ছি, তুমি এটা নিয়ে করো। দেন ওখান থেকে লেতে গেলাম। লে থেকে খারদুংলা থেকে নামার পথে মানে স্নোফল হয় না, স্নো রাস্তার সাইডে পড়েছিল, তো ওটাতে স্লিপ করে আমি ডান দিকে না পড়ে বাঁ দিকে কোনো মতে নিয়ে পড়ে গেছি। আচ্ছা, যদি ডান দিকে পড়তাম তাহলে নিচে পড়তাম, মানে খাই। আর ওটা পড়েছি একদম এরকম একটা জায়গায় পড়েছি, মানে পুরো যে আমাদের যে পিনাকেল গুলো থাকে ওটার মাঝখানে পড়েছি, আর হাঁটুটা ওখানে লেগেছে। তো ওখানে বসে রইলাম 1 ঘন্টা। তারপর ওখান থেকে ঘুরিয়ে লে পর্যন্ত এলাম। আচ্ছা, লে আসিনি, মানে লের উপরের একটা পয়েন্টের মধ্যে মানি আছে। মানি বলতে বুদ্ধার একটা ছোট ছোট গম্বুজগুলো যে বানানো হয়, ওই রকম একটা মানি আছে। মানির সামনে এসে আমি ওখানে টেন্ট লাগিয়ে ওখানে থেকে গেলাম। পরের দিন এবার দেখলাম যে পাটা মোটামুটি করা যায় কিনা, যে হচ্ছে না। তারপর আর্মিদের সাথে যোগাযোগ করলাম, ওখানে আর্মি বেসে গিয়ে চেক আপ করলাম। বললো যে বেশি সাইকেলিং করো না, চাপ পড়বে। কে কার কথা শুনে আমি মুনল্যান্ড হয়ে কাশ্মীরে ঢুকলাম। কাশ্মীরে ঢোকার পর আমাদের এখানকার অমিতদা, যিনি তখন পোস্টেড ছিলেন ইয়েতে 24 ব্যাটালিয়ন সিআরপিএফে জোহর টানেল, দাদাকে বললাম যে এরকম এরকম জায়গা দিয়ে আমি যাচ্ছি দ্রাসের এখান থেকে। তো দাদা কি করলো, দাদা সব জায়গাতেই ইনফর্ম করে দিল যে আমি যাচ্ছি। আর তার কিছুদিন আগেই কাশ্মীরের মধ্যে পাথরবাজি হয়েছিল, তো যার কারণে আরো বেশি রিস্কি। কিন্তু আমি জানতাম না, কারণ আমার সিম কার্ডটা তখন ছিল প্রিপেড, আর ওখানে পোস্টপেড সিম ছাড়া কাজ করতো না। ওকে, তো আমি কিছু জানতাম না। দেন ওখান থেকে আমাকে বা এক একটা জায়গাতে পয়েন্টে আমাকে বলে যেতে হচ্ছে যে আমি ক্রস করছি, এবং ওরা ওখান থেকে আমাকে গার্ড করে দিচ্ছে। এবার যখন জহর টানেলের দিকে আমি যাব, মানে ডাল লেক সব ক্রস করে জহর টানেলের রাস্তাটা বন্ধ করা মিন্স ওই রাস্তা দিয়ে শুধুমাত্র তেলের যে গাড়িগুলো থাকে, ট্যাঙ্কার,
ট্যাঙ্কারগুলোকে ছাড়া হয়, আর ট্যুরিস্ট ভেহিকল বা প্রাইভেট ভেহিকল যেগুলো আছে ওটার নতুন রাস্তা দিয়ে ছাড়া হয়। এবার ওই জহর টানেল দিয়ে যেতে গেলে 17 কিলোমিটার আমাকে এক্সট্রা ঘুরে যেতে হবে আপ রোড। গেলাম, ওখানে আমাকে 3টে জায়গায় ইন্ডিয়ান আর্মি আমাকে আটকেছে, 3টে জায়গায় আটকেছে, এবং লাস্ট যে জায়গাটায় আমি আটকেছি ওখানে আমাকে 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে। রিজন হচ্ছে আমার সামনেই একটা গাড়ি থেকে 4জন মিলিটেন্টকে বার করা হয়েছে, আচ্ছা, যারা ভুয়ো কার্ড দেখিয়ে ঢুকেছে কোনো একটা ইনসিডেন্টের জন্য, এবং ওখানে ইন্ডিয়ান আর্মি ওদেরকে আটকেছে। এবার ইন্ডিয়ান আর্মি থেকে কারোর চেহারা তুমি দেখতে পাবে না, কারণ টোটালি মাস্ক ওরা লাগানো থাকে। আমাকে ভেরিফাই করলো, আমার পুরো ডাটা দেখলো, আমার পুরো সাইকেল ওরা দেখে টেকে আমার পরিচিত যদি কেউ থাকে তাদের কন্ট্যাক্টস বললো। দেন আমার মাথায় আসলো যে আমি দাদার নাম্বারটাই দিয়ে দিই। তারপর আমি ভাবলাম যে না, এটা না দিয়ে অন্যরকম ভাবে বলাটা দরকার, দেখা যাক হয় কিনা। তখন আমি আমার যতগুলো জায়গা ঘোরা হয়েছে, আমার পুরো প্রোফাইল যেটা ছিল আগে দেখানো হয়নি, পরে আমি ওদেরকে সব ডিটেলসটা দেখালাম যে আমি এরকম ভাবে করেছি। তখন আমাকে বললো যে কোথায় যাচ্ছ, কি যাচ্ছ, এবং কি কি ভাবে যাবে, তারপরে কি প্ল্যান, পুরো রুট প্ল্যানটা আমার নিল। এবং আমি যতক্ষণ পর্যন্ত ক্যাম্পে পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার পিছনে পিছনে একজন করে গার্ড ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জায়গাটা যাওয়ার পর আমি ওখানে আমার ত্রিপুরার অনেক ভাই বন্ধুদের পেলাম যারা ওই ব্যাটালিয়নে পোস্টিংয়ে ছিল। ওখানে খাওয়া দাওয়ার পর টানেলের ভেতর দিয়ে যখন আমি যাই, ওই পাশের যে টানেলটার মুখের মধ্যে যে গাড়িগুলো থাকে ওগুলোকে আটকানো, এবং আমি যতক্ষণ না টানেল ক্রস করছি একটা গাড়িকেও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এটা পুরোটাই সিআরপিএফ থেকে করে দেওয়া হয়েছিল। ওখান থেকে বেরোনোর পর ওখানে যে পোস্টিংয়ে ছিল উনি আমাকে বললো যে সাবধানে যাও আর বিন্দাস রাইড করো, হয়ে গেছে, আর কিছু দূর বাকি। দেন শুরুটা হয়েছিল আমার একটা পেট্রোল পাম্পে থাকা থেকে। এখনো ছেলেটার নাম মনে আছে, টিনু, বালাসোরের আগে, মানে আমরা যখন ওয়েস্ট বেঙ্গলটা ক্রস করি উড়িষ্যাতে যাই তার আগে একটাই ফার্স্ট পেট্রোল পাম্প, ওখানে টিনু আমাকে রাত্রেবেলা জায়গা দিয়েছিল যে তুমি এখানটায় টেন্ট লাগিয়ে থাকো। আর লাস্ট আমি শ্রীনগর, ওটা জম্মুতে ঢোকার আগে হাভেলি বলে একটা ব্যাঙ্কুয়েট ছিল, ওটার পাশে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে আমি থাকলাম। ওই ফার্স্ট অ্যান্ড লাস্ট পেট্রোল পাম্পে থাকা, তারপরে আবার বাড়িতে ফিরে আসা। তারপর এখান থেকে আস্তে আস্তে এটা এতটা হাইলাইট হবে আমি জানতাম না, সাইক্লিংয়ের জগতে এতটা উঠে আসবো সেটা আমি জানতাম না। আমি আমার নিজেকে খুঁজতে বেরিয়েছিলাম ওখান থেকে। তারপর আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমার জন্যে কমার্শিয়াল জগৎটা নয়, আমার জন্যে নেচারটা আমি এটা নিয়ে বাঁচতে পারবো। কারণ আমি যতদিন রাইড করেছি আমার মাথায় কোনো দুশ্চিন্তা ছিল না, আমার মাথায় কোনো প্রেশার ছিল না, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার জীবনে যা ঘটে গেছে সেগুলো আমার মাথায় আসেনি। আমার কাছে প্রতিনিয়ত মানুষগুলো এসছে, যে মানুষগুলোকে বর্তমান সময়ে আমি পেয়েছিলাম। বর্তমান সময়ে কেন বললাম, আজকে যে সময়টা যাচ্ছে, আজকে আমি কিছু মানুষের সাথে পরিচয় হলাম, কালকে আমি অন্য মানুষের সাথে পরিচয় হলাম, এবং ওই মানুষগুলোই 1 মাস পর 2 মাস পর হঠাৎ করে ফোন করছে যে কেমন আছো, কি আছো, এবং কেউ আমাকে তামিল ভাষায় মেসেজ করছে। আমি ওটাকে গুগল ট্রান্সলেটারে গিয়ে ট্রান্সলেট করে জানতে পারলাম কি বললো, এবং আমি আবার ওটাকে ট্রান্সলেট করে ওকে পাঠালাম। আমার এখনো মনে হচ্ছে অন্ধ্রপ্রদেশের এরকম অনেক জায়গার মধ্যে আমার অনেক বন্ধু হয়েছে, আমরা নিজেরা সামনাসামনি বসে আছি কিন্তু কথা বলছি না। কেন কথা বলছি না? কারণ আমি গুগল ট্রান্সলেটারে একটা কথা বলছি, ওকে দিচ্ছি, ও হাসছে, তারপর আমি হাসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এরকম ভাবে আমাদের কমিউনিকেশন হয়েছে। এখন কিছুদিন আগেও কেরালাতে আমার একটা বন্ধুর বিয়ে গেল, ও আমাকে বললো যে একবার এসে ঘুরে যাও। আমি বললাম আমি তো এই জায়গায় আছি, তারপর দেখছি। তো বলছে হ্যাঁ তুমি আসো, কোনো অসুবিধা নেই। তামিলনাড়ুতে প্রচুর বন্ধু আছে যারা হিন্দি জানে না, মানে এরা মানে খুবই গ্রামের জায়গা, মানে খুবই গ্রামীণ এলাকার মধ্যে ওরা থাকে। তো স্বাভাবিক না, মানে ওখানে ভাষাটা, হিন্দি ভাষাটাও তো একটা অন্যরকম। ঠিকই আছে। আন্ধ্রপ্রদেশের যখন আমি কিছু জায়গা দিয়ে যাই, আমি অনেক জায়গায় বললাম যে ভাইয়া এই পানিকে বোতল দো না, ওরা পাত্তাই দিল না আমাকে। ওরা টাকা দিয়ে আমি বললাম যে পানিকে বোতল দো না, দিলই না আমাকে। আচ্ছা, মানে ওরা হিন্দিতে ওদের কি আছে আমি জানি না, এতটা চিড়ে যায় ওরা, এতটা রেগে যায়। একদিন সারা দিন এরকম গেল। পরের দিন না একটা নর্মাল একটা দোকানে গিয়ে বললাম কাকা একটা জলের বোতল দাও না, ও আমার মুখের দিকে তাকিয়ে আছে। মানে কি বললাম, আমি বললাম একটা জলের বোতল দাও না, আঙ্গুল দিয়ে দেখালাম, টাকাটা দিলাম, ও কি বললো আমিও বুঝতে পারলাম না, ও আমাকে জলটা দিল। সেম ভাবে আমি যখন অন্য একটা দোকানে গিয়ে যখন খাবারের জন্য আমি আমার বাংলা ভাষায় কথা বলছি, ও
আমাকে রেসপন্স করছে, ও রিপ্লাই দিচ্ছে। আমি তখন বুঝতে পারলাম যে ওরা হিন্দিকে ঘৃণা করছে সেরকম কিছু নয়, বা হিন্দি বিদ্বেষী নয়, ওরা নিজের মাতৃভাষাটাকে ভালোবাসে। এবং তুমি যদি তোমার নিজের মাতৃভাষায় কথা বলো, ও তোমাকে ভালোবাসে। আমাকে মন্দির খুলে দিয়েছে, যে মন্দিরে গ্রামের কেউ ঢোকে না, সেই মন্দিরের তালা খুলে দিয়ে আমাকে ওখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। কেরালার এমন একটা জায়গার মধ্যে আমি থেকেছি, যে জায়গার মধ্যে মন্দির ঢোকার কারো পারমিশন নেই। আচ্ছা, মন্দিরে মেন পুরোহিতকে ফোন করে আনানো হয়েছে, আনিয়ে তালা খুলে দিয়েছে, রুম খুলে দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে। 2 দিন আমাকে ওখানে রেখেছে। রেখে আমাকে বলছো, মানে ওরা ওদের মতন করে বলছে, আমি বুঝতে পারছি ওরা কি বলছে, সেটা আমি বুঝতে পারছি। আর আমি কি বলছি, ওরা আমার দিকে তাকিয়ে আছে এরকম ভাবে। মানে এরকম একটা সিচুয়েশন। আমি তখন বুঝতে পারলাম মানুষ কোনো সময় ভাষার জন্য আটকে যায় না। একটা মানুষের সাথে একটা মানুষের কথা বলতে গেলে তার ভাষার প্রয়োজন হয় না, তার আবেগটা প্রয়োজন, তার চোখ কি বলছে সেটা প্রয়োজন। মানুষের যদি মুখ নাও থাকে, সে তার চোখ দিয়ে একটা মানুষের সাথে কথা বলে নিতে পারবে। আমি ওই জিনিসগুলো পেয়েছি, এবং সাউথ ইন্ডিয়াতে আমি প্রচুর পেয়েছি। মানুষে বলে যে আমার বিজয়ওয়াড়াতে প্রবলেম হয়েছে, আমি বলবো যে বিজয়ওয়াড়াতে আমি বিন্দাস থেকেছি, আমার কোনো জায়গায় দোকান থেকে খাবার কিনে খেতে হয়নি। বিজয়ওয়াড়াতে আমাকে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমার প্রচুর বন্ধু হয়ে গেছে, যারা গ্যারেজে চাকরি মানে কাজ করে, যারা ধাবাতে কাজ করে, ওরা ওদের সাথে নিয়ে আমাকে রেখেছে। এবং যখন ম্যাপ খুলে, ওরা ম্যাপ মোবাইলে এরকম করছে, মোবাইলে খুলে যখন দেখছে যে ত্রিপুরাটা এরকম একটা ছোট্ট এতটুকু জায়গা, পুরো ভারতের মাঝখানে এতটুকু একটা জায়গা, এখান থেকে আমি এসেছি, তখন আমার আতিথেয়তা আলাদা হয়ে গেছে। তুমি এই পয়েন্টটা যেহেতু তুললে, এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই, যে এই যেমন ধরো আমি যবে থেকে তোমাকে দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, খুব ছন্ন ছাড়া একটা জীবন, আজকে এখানে কালকে সেখানে যাযাবরের মতন ঘুরে বেড়াচ্ছ, কখনো এই রেকর্ড, কখনো সেই রেকর্ড, কখনো এভারেস্টের বেস ক্যাম্প, তো কখনো অন্নপূর্ণার বেস ক্যাম্প। এই যে একটা রাস্তায় চলতে গেলে তো অনেক ধরনের এক্সপেন্স থাকে, খরচা অনেক কিছু থাকে, তোমার এটার বন্দোবস্ত কিভাবে হয়? মানে বাই প্রফেশন তো তুমি বোধহয় এখন সেই অর্থে বোধহয় কিছু আর্নিং করছো না? না, আমি টোটালি ছেড়ে দিয়েছি। ওকে। যদি বলো যে আমার আর্থিক জায়গাটা কিভাবে সামলাই, এত বছর ধরে বিভিন্ন জায়গায় কাজ করা হয়েছে, নিজেরও কিছু একটা পুঁজি জমানো ছিল। পুঁজি জমানো ছিল অন্য কোনো বিশেষ কোনো কারণে নয়, সেটা আমার ইচ্ছে এটাই যে কলকাতায় আমার একটা হাউস তৈরি করা। ওকে। এবার কলকাতার মতন জায়গাতে হাউস তৈরি করাটা তো একটা মুখের কথা নয়, কিন্তু তারপরেও যতটুকু যোগাযোগ আছে ছোটোখাটো একটা কিছু করতে পারবো, তো সেরকমভাবে তৈরি করা ছিল। হঠাৎ করেই সাইকেলিংটাকে ছাড়তে পারি না, কারণ এত কিছুর পরেও যখন হয়নি, 2022 সালে আমার মাথার মধ্যে ঢোকে, চিন্তাভাবনা করি যে এক্সট্রা লেভেলের বা এক্সট্রিম লেভেলের কিছু একটা করব। খুঁজলাম সারা প্রোফাইল জুড়ে, ফেসবুক, তারপর গুগল, সব জায়গায় খুঁজলাম, দেখলাম এভারেস্ট বেস ক্যাম্প, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ, ওখানে যাওয়াটা সবারই স্বপ্ন থাকে। লাদাখ তো হয়ে গেছে, কি করা যেতে পারে, বেস ক্যাম্পে যাব। দেখলাম ওখানে মাত্র 6 জন গেছে সাইকেলে করে, এবং সব ফরেনার, ভারতবর্ষের নেই। এবার আরো বেশি মানে ঘাটাঘাটি স্টার্ট হলো যে কিভাবে কি করা যেতে পারে, খোঁজ খবর নেওয়া স্টার্ট করলাম। তারপর দেখলাম যে একটা সাধারণ মানুষের, তুমি যদি বেস ক্যাম্পে যাও 3,500 টাকা তোমার পারমিট লাগবে। আচ্ছা, 3,500 টাকা, এটা নেপালি টাকায় 3,500 নেপালি তোমার পারমিট ইস্যু হয়ে যাবে। কিন্তু যখনই তুমি সাইকেলটা নিয়ে যাবে তখন পারমিটটা বেড়ে যাবে। ওকে। সেটা হয়তো লাখখানেকের ওপরে যেতে পারে, সেটা হয়তো 2 লাখও যেতে পারে, সেটা হয়তো 80,000ও যেতে পারে। ডিপেন্ড করছে ওখানকার সিস্টেমের অনুযায়ী, কারণ ওখানে প্রত্যেক 3 থেকে 4 মাস পর পর একটা সিস্টেম চেঞ্জ হয়ে যায়, মানে রুলসটা চেঞ্জ হয়ে যায়। এবং এটা ওখানকার যে মিউনিসিপ্যালিটি আছে, সোলোখম্বু এবং সেলেরি, ওই জায়গাগুলো ফরেস্ট ডিপার্টমেন্টগুলো ওরা করে, এবং ওদের সাথে নেপাল গভর্নমেন্টের সেরকমভাবে কোনো যোগাযোগ থাকে না। আমরা জানি সেটা থাকে, কারণ আমি পুরো গ্রামাঞ্চলটাকে ঘুরে ওদের সাথে মিশে তারপর আমার জায়গাটুকুকে জানা। তো ভেতরগত জিনিসগুলো অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা জানি না। আমরা ট্যুরিস্ট হিসাবে যাই, ট্যুরিস্ট হিসাবে আসি, ওরা যা দেখায় তাই আমরা দেখি, ভেতরে যা চলে ওটা আমরা কেউ জানি না। ওখানের যে হাইড্রা প্ল্যানগুলো চলছে সেটা ওখানকার লোকাল মানুষরাই করছে, সেটা হচ্ছে সবথেকে বড় জিনিস। ওখানের যে জলের সুবিধাটা সেটা ওখানকার গ্রামের মানুষরাই করছে, এবং ওটা এমন একটা জায়গা যেখানটা নেপালের, যদি বলো যে
ইনকাম, এভারেস্ট থেকে যা ইনকাম আসে সেটা আমাদের মানে আমাদের যে এই রাজ্যটা ততটা ইনকাম করতে পারবে না। আচ্ছা, ওরা ওখান থেকে যা ইনকাম করে, জাস্ট এভারেস্টকে, বুঝতে পেরেছি। এভারেস্টটা একটা কমার্শিয়াল প্লেস। জায়গাটা হয়তো পাহাড়ি জায়গা, কিন্তু ওটা কমার্শিয়াল প্লেস। ওইখানে তুমি পাবে না করো সব পেয়ে যাবে, সব কিছু তুমি টাকা দিলে সব পাবে, কিছু বাদ নেই। একটা সাধারণ খাবারের থেকে শুরু করে একটা দামি খাবার সব পাবে। জায়গাটা এরকম ভাবে তৈরি করা হয়ে গেছে। কারণ এভারেস্ট শুনলে মনে হয় কি যে আমি যাব, ওটা পৃথিবীর সব থেকে বড়। কিন্তু যখনই খরচার ব্যাপারটা আসবে, তুমি এভারেস্ট যদি সাবমিট করো, মোটামুটি ইন্ডিয়ানসদের জন্য 30 থেকে 35 লাখ লাগবে। আর সেই তুলনায় তুমি যদি আবার অন্নপূর্ণা করো বা অন্যান্য মাকালু মানাসলু ওগুলো করো, দেখবে অর্ধেকে হয়ে গেছে। ওকে। কিন্তু যখন এভারেস্টের কথা আসবে তখন দেখবে যে ওটা অনেক হাই। পারমিট, ইন্স্যুরেন্স, বিভিন্ন এরিয়ার যা ইস্যুসগুলো আছে বা গ্যাজেটস আছে, ওই সবের অনেক কিছু মিলিয়ে টিলিয়ে টাকাটা বেড়ে যায়। আর ওই কমার্শিয়াল মাউন্টেনের বেস ক্যাম্পে তুমি যাবে সাইকেল নিয়ে, ভাই তোমাকে তো আবার অনেকগুলো ডিপার্টমেন্টে যেতেই হবে, কিছু করার নেই তোমাকে। যেমন অন্নপূর্ণা বেস ক্যাম্পে যেতে আমার এত বেশি একটা খরচা হয়নি, পারমিটের ইস্যু হয়নি, ঝামেলা হয়নি, একদিনের মধ্যে আমি সেরে ঢুকে গেছি। কিন্তু এভারেস্টের মধ্যে আমি 1 বছর ধরে নেপালে আসা যাওয়া করেছি, যেটা কেউ জানে না। আমি একবার নেপালে গেছি, নেপাল থেকে আবার এসেছি, আবার গিয়ে আরেকটা ফর্ম জমা দিয়ে এসেছি, আবার এসেছি। একা 10 থেকে 12টা ডিপার্টমেন্টের মধ্যে রেগুলার যাওয়া আসা হয়েছে। এবার ওখানে যাওয়ার পর দেখলাম প্রচুর টাকার খরচা, ফান্ডিং আমি পাচ্ছি না, ফান্ডিং আমি পাবো না, কারণ আমার কোনো আইডেন্টিটি নেই, আমার কোনো রেকর্ড নেই, কোনো প্রোফাইল নেই, এবং যে কোম্পানির সাইকেল আমি ব্যবহার করি সেই সাইকেলটার কোম্পানি থেকে আমাকে কিছু সাপোর্ট করবে না। এবং আমাকে যা বলা হয়েছে তাতে করে আমি মনে করলাম যে না, ওই সাইকেলের কোম্পানির ব্র্যান্ডই আমি আর দেখাবো না। বাড়িতে এলাম, সাইকেলের পুরো সিরিজ কাগজ দিয়ে সাইকেলের যা ব্র্যান্ডিং ছিল সব উঠালাম, পুরো সাইকেলটার কালারই করে দিলাম ব্ল্যাক অ্যান্ড রেড। সাইকেলের পুরো ব্র্যান্ডিং উঠিয়ে দিলাম, কারণ দেবে না, আমি কেন প্রমোশন করব। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে তখন আমার ফান্ডিং কালেকশন করার ব্যাপারটা হয়ে গেছিলো। এবার কাজকর্ম বাড়ালাম, ওভার শিফট করতে শুরু করলাম, নাইট শিফটে কাজ করা শুরু করলাম, কারণ আমাকে সেই হিউজ অ্যামাউন্টে জোগাড় করতে। তখন আমি ম্যাক্সিমাম ডকুমেন্টারি করতাম আর এডিটিং গ্রাউন্ডে ছিলাম। তো এডিটিংটা আমার মানে সাইকেলের পাশাপাশি এই কাজটারও কিছুটা টাচ রয়ে গেছে, মানে কন্টিনিউ কিছু করে এটা করতে। ওটা কন্টিনিউ চলতো। তো দিনের বেলায় মোটামুটি ধরো 10টা থেকে বিকেল পর্যন্ত আমি একটা স্টুডিওতে থাকতাম, ওখানে ডকুমেন্টারি যদি কোনো কাজ হতো সেটা করতাম, আবার ওখান থেকে বেরিয়ে রাত্রিবেলা 12টা পর্যন্ত আরেকটা জায়গায় এডিটিং এর কাজ করতাম। আবার 12টা থেকে ভোরবেলা 5টা পর্যন্ত আমি আবার সুইগিতে ডেলিভারি করতাম। আচ্ছা, রিজনটা কোনো কিছুই নয়, রিজনটা হচ্ছে কন্টিনিউ সাইক্লিং এ থাকা, নিজের বডি ফিটনেসটাকে ইকুয়াল রাখা, একদম ফিটনেসের থাকা। আর সুইগিতে করার উদ্দেশ্যটা হচ্ছে, আমি যেহেতু কলকাতার প্রাণকেন্দ্রে মানে দমদমে 1 নম্বরের দিকে থাকতাম, তো নিউ টাউনটা আমার কাছাকাছি। আর কলকাতার সব জায়গার মধ্যে ইন্টেন্সিভ যেই ব্যাপারটা রয়েছে বা পেমেন্টের যে ব্যাপারটা রয়েছে, ওই এরিয়াতে হাই, ওকে, ভলিউমটা অনেক হাই। তুমি যদি 12টার পর ডেলিভারি করো, তোমার 70-80 এক্সট্রা আসবে বোনাস। আর আমার যে আইডিটা ছিল ওটা ছিল বাইক আইডি, আমি সাইকেলে করতাম। আমার কোনোদিন কোনো কমপ্লেন হয়নি। কমপ্লেনটা এই কারণে হয়নি, কারণ বাইকে যে টাইমে ডেলিভারিটা দেয়, সাইকেলে আমি ওই টাইমেই ডেলিভারিটা দিচ্ছি। আর ওই জায়গাগুলো পুরো মুখস্থ আমার, কারণ যেহেতু নিউ টাউন এরিয়াটা অ্যাকশন এরিয়া 2, তারপরে দিকে তোমার যে শুভদৃষ্টি বা ওই এরিয়াগুলো আছে পুরো মুখস্থ। তো কত নম্বর গলি দিচ্ছে ওটা শর্টকাটে আমি ঢুকে যেতাম। আর সাইকেলিং এ ওটা করাতে আমার লাভটা হয়েছিল কি, একদিকে আমার সাইকেলিং রেগুলার হচ্ছে, কারণ আমি পারছি না অন্য টাইমে সাইকেলিং করতে, তো আমার ফিটনেসটা ঠিক থাকছে, সেকেন্ড হচ্ছে মানুষের সাথে কমিউনিকেশনটা হচ্ছে। যাদেরকে আমি ডেলিভারি করতে যেতাম ওদেরকে বলতাম যে আমি এমন একটা করবো, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আচ্ছা, এবার কেউ হয়তো আমাকে তাচ্ছিল্যভাবে অ্যাভয়েড করতো, কেউ হয়তো আমার কথা শুনে দাঁড় করাতো, তো আবার যখন দেখতাম যে ট্রিং ট্রিং বেজে উঠলো অর্ডারের জন্য, আবার বেরিয়ে যেতাম। তো এইরকম ভাবে অনেকের কাছ থেকেই আমি সাপোর্ট পেয়েছি। ওরা এক এক সময় এক একটা ডিপার্টমেন্টের কথা বলছে তুমি এরকম ভাবে করো। আমি বলবো যে 100 জনের মধ্যে আমি 20 জনের কাছ থেকে ভালো সাপোর্ট পেয়েছি, এবং আমার প্রোফাইলটা রিচ হয়েছে, মানে আমার প্রোফাইলটা ওরা ফলো আপ করে রেখেছে। এই পুরো টাইমটাতে যে 5 ঘন্টা টাইম আমি দিলাম রাত্রিবেলা, 5 ঘন্টা টাইমে তো আমাকে কেউ টাকা দেবে না, আমি সাইক্লিং করব,
এই টাইমটাতে তো আমাকে কেউ পেমেন্ট করবে না, বাবা ফান্ড করবে না, কিন্তু সুইগি তো আমাকে ফান্ড করলো। রাইট। আমার পরিশ্রমের পরিবর্তে সে আমাকে ফান্ড দিল। আমি সময়টাকে কাজে লাগালাম আমার সাইক্লিং এর জন্য, আমি ডেলিভারি করলাম, আমার মানুষের সাথে কমিউনিকেশনটা হলো, মানুষের সাথে আমার পরিচিতিটা বাড়লো, একটা জায়গা থেকে না একটা জায়গা থেকে আমি একটু ছোটখাটো একটা হেল্প পেলাম। দ্বিতীয়ত হচ্ছে জিপিএসটা আমার কাছে আরো বেশি স্ট্রং হয়ে গেল, কারণ জিপিএস ধরে আমার যেতে হবে, তো জিপিএসটা আমার কাছে আরো স্ট্রং হয়ে গেল। তোমার এই বিজনেস আইডিয়া এমবিএ স্টুডেন্টকেও ফেল করে দেবে। মানে ওটাই গেল, এক্সিলেন্ট। মানে আমি ওই টাইমটাকে পুরোপুরি কাজে লাগালাম। এবার সকালবেলা এবার ঘুমাবো কি করে, আমাকে তো 10টায় বেরোতে হবে। এবার ধরো আমার পার ডেতে মোটামুটি আমি 300 থেকে 400 আমার হয়ে গেছে আমার প্যাক, কারণ আমি পুরো প্ল্যান করে নিয়েছি। আমার 400 টাকা করে যদি রোজ হয়, মান্থলি 12,000 টাকা আমার এনাফ। এবার 1 লাখ টাকা এক বছরে ইনকাম করা কোনো বড় ব্যাপার নয়, আমি ওই টাকাটাকে হাতে দিতাম না, ওটা আমার অ্যাকাউন্টে ঢুকতো। এবার কেউ ধরো ক্যাশ দিল, ওই ক্যাশের টাকাটা আমার পকেটে যেত। এবার ওটা আমি আবার কোম্পানিকে দিতাম না। কেন দিতাম না? কারণ আমি মনে করতাম ওটাই আমার হয়ে গেছে, ওটাতে আমার চাল ডাল যা আছে খাবার দাবার হয়ে গেল, রুম রেন্ট হয়ে গেল, বাস। তো এবার চেষ্টা করতাম যতটা ক্যাশ না নেওয়া যায়, অনলাইনে করা যায়, ওই অ্যাকাউন্টটাকে আমি হাতে দিতাম। ওইরকম ভাবে আমার 1-2 বছরের মধ্যে পেমেন্টটা জোগাড় করা, আর যে পেমেন্টগুলো পেতাম হাউস থেকে সেই পেমেন্টগুলো জোগাড় করা, একটা জায়গায় থোক করে রাখা। 2024-এর মার্চের মধ্যে আমার মাথার মধ্যে ঢুকে যায় যে এবার আমার বেরোতে হবে। আমাদের এখানের আমাদের রাজ্যের অনেক জায়গায় আমার যাওয়া হয়েছে, ওখান থেকে কিছু কিছু কথা এখনো মনে আছে, ফালতু এইসব কাজ করে কি হবে, এগুলো ফালতু। আমি অনেক ঊর্ধ্বতন মহলে আমার যাওয়া হয়েছে, ওখান থেকেও সেম ভাবে। এবং এখনো মনে আছে একজন মিনিস্টার, নামটা আমি উল্লেখ করছি না কারণ করাটা উচিত না, উনি আমাকে 3 মাস ঘুরিয়েছেন। আচ্ছা, আমার এখনো মনে আছে। আমি কলকাতা থেকে আগরতলায় এসেছি ওনার সাথে দেখা করার জন্য, উনি আমাকে ডেকেছেন, আমি এলাম, উনি আমার সাথে দেখা করেনি। আমি আমার আগরতলাতে একবার এলাম, ওনার জায়গায় একবার গেলাম, আবার আগরতলায় এলাম, আবার গেলাম। মোটামুটি 3 মাসের মধ্যে আমার 10 থেকে 12 বার আমার কলকাতা থেকে এখানে আসা যাওয়া হয়ে গেছে, আমি একদিনও দেখা করতে পারিনি। ওনার পার্সোনাল নাম্বার আমাকে দিল, ওনার পিএর নাম্বার আমাকে দিল, আমি যোগাযোগ করলাম, উনি ব্যস্ত আছেন, যোগাযোগ করতে পারেননি। আমি কিছুই করিনি, শুধু ওনাকে থ্যাংক ইউ বলেছি এবং বলেছি আপনার জন্যে আমি আরেকটু এগোতে পারলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি যেদিন কমপ্লিট করলাম, যেদিন মিডিয়াতে এলাম, সেদিন আমি ওনাকে পাঠালাম এবং আমি ওনাকে বললাম আপনি যদি সেদিন আমার সাথে এই ব্যবহারটা না করতেন, আমার মধ্যে জিদটা আসতো না। আর আপনি কোনো একটা জায়গায় আমাকে উৎসাহিত করেছেন কিছু করে দেখানোর জন্য, এবং অনেক ধন্যবাদ আপনাকে। তারপর কি ওনার কাছ থেকে কোনো রিপ্লাই আসলো? এবার আমার টার্গেট রয়েছে 6000 মিটার থেকে ডাউনফল করব পুরো সাইকেলে, এবং ওটা আমি রেকর্ড করতে চাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় আমাকে বলেছেন আমাকে সব দিকে সহযোগিতা করবেন এবং আমাকে একটা জায়গায় চাকরির জন্য বলেছেন। আমি 10 সেকেন্ড পর্যন্ত হ্যাঙ্গিং ছিলাম। আমি ডিমান্ড করেছিলাম, মানে ওদের কাছে আমি আবদার করেছিলাম যে আপনি আমাকে যদি পারেন 35,000 টাকা, কিন্তু স্পোর্টস ডিপার্টমেন্ট আমাকে 35,000 টাকা দেয়নি, তার পরিবর্তে আমাকে 50,000 টাকা দিয়েছিল। ওই দুটো ছেলে যদি আমাকে ফোন না করতো, আজকে আমি এখানে বসে থেকে নেই।